ওকে। সো আজকের ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা কভার করার চেষ্টা করবো। বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা এখানে আসছি ফ্রিল্যান্সিং করার জন্য, তাই না? সো ফ্রিল্যান্সিং আসলে কি? এটা একটা অনলাইন বিজনেস। আপনি সার্ভিস দিবেন, এই সার্ভিসের জন্য আপনি চার্জ করবেন ক্লায়েন্টকে, তাই না? এখন বিষয় হচ্ছে, ধরেন আমরা যদি অফলাইনে কোনো বিজনেস করতে চাই, যেটা হচ্ছে একটা মানুষ আমাকে চিনে না, জানে না, সে কিন্তু আমাকে অর্ডার দিবে না সহজে, তাই না? এখন সেই যদি আমাকে আইদার আমাকে চিনতে হবে অথবা আমার প্রোডাক্টকে চিনতে হবে। আমরা একটা দোকানে গিয়ে প্রোডাক্ট কোনটা কিনি, যে প্রোডাক্ট সম্পর্কে হয়তো আমার ধারণা আছে, অথবা এই দোকানদার সম্পর্কে আমার কোনো ধারণা আছে যে আমি এই প্রোডাক্টটা ভালো পাবো বা এই প্রোডাক্টের প্রাইস সে ঠিকঠাক রাখবে। এখন এইটাকে বলা হচ্ছে ট্রাস্টের যে ব্যাপারটা। এখন আমরা যে অনলাইনে সার্ভিসটা দিব, অনলাইনে ট্রাস্টের ব্যাপার কিন্তু আরো বেশি। কেন বেশি? কারণ অনলাইনে সে আমাকে চিনে না, জানে না, এবং সে আমাকে যেই অ্যাক্সেস গুলো শেয়ার করবে সেটা খুবই সেন্সিটিভ ইনফরমেশন, লাইক তার ওয়েবসাইটের অ্যাক্সেস, তার থিম প্লাগইন, তার কন্টেন্ট, তার বিভিন্ন জিনিস সে কিন্তু আমার সাথে শেয়ার করবে। এবং সেই বিষয়টা কিন্তু আমরা সবসময় জানি যে সেটা যখন আমাদের কাছে শেয়ার করবে, এটা কিন্তু জাস্ট নর্মালি আমি যে যদি বলি আমাকে কাজ দেওয়ার, আমাকে শেয়ার করে দেবে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে? তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একটা ক্লায়েন্ট আমাকে কখন কাজ দিবে, যখন ওই ক্লায়েন্টরা আমাকে বিশ্বাস করতে পারবে, না হলে কিন্তু ক্লায়েন্ট আমাকে কাজ দিবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এই বিশ্বাসটা কোত্থেকে আসবে? সো এই বিশ্বাসটা দুই ভাবে আসবে। এক হচ্ছে আপনার প্রতি আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে বিশ্বাস করবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার কাজ দেখে আপনাকে বিশ্বাস করবে। দুইটা বিষয় কেমন? ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট কারো কাছ থেকে কিনতে গেলেন, আপনি জানেন এই প্রোডাক্টটা খুব ভালো, এতে করে আপনার কিন্তু ওই দোকানদারকে চিনেন বা না চিনেন এটা আপনার ভেরিফাই করার দরকার না, আপনি জানেন এই প্রোডাক্টটা আপনি ভালো পাবেন। আবার ধরেন আপনি প্রোডাক্টটা চিনেন না, আপনার ওই রিলেটেড কোনো কিছু একটা লাগবে, সো সে আপনাকে বললো এটা ভালো, এটা নিতে পারেন, তখন কিন্তু আপনি যেহেতু ওই দোকানদারকে বিশ্বাস করেন, এই জন্য কিন্তু ওই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনি পারচেস করবেন। এখন আমাদের ক্ষেত্রে বিষয়টা কেমন? আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা কি ডিজাইন করব, একটা ওয়েবসাইট ডিজাইন করব, কাস্টমাইজ করব ওয়েবসাইটের, হয়তো কোনো একটা সার্ভিস আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব। এই বিষয়টাতে আমাদের এই দুইটা বিষয়ে ক্লায়েন্টের কাছ থেকে ট্রাস্ট যে বিষয়টা, এটা আমাকে অর্জন করতে হবে। কিভাবে? ধরেন আপনাকে আমি নক করলাম, বা আপনি আমাকে নক করলেন, বা আপনি একটা জব পোস্ট করলেন, আমি গিয়ে বললাম আমি এই কাজটা করতে পারি। এটা বলার সাথে সাথেই কি আপনি আমাকে কাজ দিয়ে দিবেন? ধরেন $100 একটা কাজ আপনি মার্কেট প্লেসে পেমেন্ট করে আমাকে অর্ডার প্লেস করে দিলেন, এটা কি আপনি করবেন, নাকি আপনি আর একটু জাস্টিফিকেশনে যাবেন, আপনি আর একটু ভেরিফাই করবেন? আর একটু ভেরিফাই করতে হবে ভাইয়া। আর একটু ভেরিফাই করতে হবে। আচ্ছা, এখন একটা মানুষ সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য সবচেয়ে ভালো রিসোর্স কোনটা বলেন তো? যে কোনো কিছু, শুধু মানুষ কেন, যে কোনো কিছু, একটা জিনিস সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, এটার জন্য সবচেয়ে ভালো রিসোর্স কি হইতে পারে? ফেসবুক। এখন আপনি তো জানেন না তার ফেসবুক অ্যাকাউন্ট কোনটা। বা ভাই ধরেন আপনি হচ্ছে একটা গাছ, এই গাছে কি ফল হয় এটা জানতে চাচ্ছেন, আর এটা কি ফেসবুকে সার্চ দিলে পাবেন কোনোদিন? গুগল 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 দেখতে করতে হবে, হবে। গুগল গুগল করতে বিং। হবে, তাই না? আচ্ছা, এখন ধরেন আপনার সাথে ক্লায়েন্ট কমিউনিকেশন করতেছিল, ঠিক আছে? এখন কমিউনিকেশন করার সময় এটা আপনার নাম, সে ক্লায়েন্ট সার্চ করলো, ওকে? সার্চ করার পর সে এখানে দেখতে পারলো র্যান্ডম কিছু রেজাল্ট। আমি জাস্ট র্যান্ডম একটা নাম সার্চ করছি এখানে, হইতে পারে এটা কারো নাম যার সাথে ক্লায়েন্ট কথা বলতেছে, সে দেখলো এখানে তেমন কোনো রেজাল্ট এখানে নাই। সে ইমেজে গেল, ইমেজে গিয়ে দেখলো সব ডিফারেন্ট 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 ইমেজ। ঠিক আছে? ধরেন এরকম সার্চ করলো, ঠিক আছে? তো ওরকম কোনো কিছু সে কিন্তু এখান থেকে বুঝতে পারতেছে না একদমই যে এই লোকটা আদৌ ফ্রিল্যান্সিং করে কিনা, বা গুগলের তার সম্পর্কে কোনো ইনফরমেশন ইন্ডেক্স করা আছে কিনা। ঠিক আছে? সে কিন্তু এখানে জানতে পারলো না কোনো কিছুই। আচ্ছা, ধরেন আরেকজনের ফ্রিল্যান্সিং এর সাথে ক্লায়েন্ট কথা বলতেছে, ক্লায়েন্ট সার্চ করলো, সার্চ করার পরে ক্লায়েন্ট এই রকম ইনফরমেশন গুলো দেখতে চাইলো। এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, এখন এই দুইটা মানুষের সাথে ক্লায়েন্ট কথা বলার পরে আপনি ক্লায়েন্ট, আপনি বলুন তো কোন ব্যক্তিটাকে চুজ করবেন আপনার কাজ করার জন্য?
অ্যাজ এ ওয়েব ভাইয়া ডিজাইনার ডেভেলপার? যার ওয়েবসাইট আছে তার তো আমার মানে বেশি একটু ট্রাস্টফুল হবে। আচ্ছা, এখানে কোনটা, লেফটেরটা না রাইটেরটা? রাইট। রাইটেরটা, আলমগীর কবির, আচ্ছা মানে আফটারটা আর আচ্ছা, কি। ওকে, এটার কারণ কি? মানে আপনার ওয়েবসাইট আছে আর এটা গুগলে ভালো র্যাঙ্ক করছে, আর মানে হুম, গুগলে মানে এসইও করা আছে জাস্ট এই জন্য। ওকে ওকে। এখন বিষয় হচ্ছে, আমাদের সবার এরকম একটা আইডেন্টিটি লাগবে, যেরকম আইডেন্টিটি হলে এই যে আপনারা যেরকম চোখ বন্ধ করে আমাকে কাজ দিয়ে দিলেন, এরকম করে যাতে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে, আপনাকে যাতে দেখা যায় আপনার প্রতি তার যেন কোনো খারাপ ধারণা না থাকে বা আপনার প্রতি সন্দেহ না থাকে, যেটাকে বলে যে কাজটা আদৌ সে কোয়ালিটি কাজ ডেলিভার করতে পারবে কিনা। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এটা আমরা কিভাবে করতে পারি। এটার জন্য আপনাদের ব্র্যান্ডিং এর ক্লাস হবে। আপনাদের কি ব্র্যান্ডিং এর কোনো ক্লাস হয়েছে? না ভাইয়া। আচ্ছা, আপনাদের ব্র্যান্ডিং এর ক্লাস হবে। ব্র্যান্ডিং এর ক্লাসে কি হবে, আপনাদেরকে নাম সিলেক্ট করানো শিখাবে, কিভাবে একটা নাম সিলেক্ট করতে। আমি আজকে কিছু আইডিয়া দিয়ে দিব, আশা করি আপনারা নাম সিলেক্ট করে ফেলবেন ওটা থেকে। সো আপনারা আপনাদের নাম সিলেক্ট করবেন। নামটা সিলেক্ট করার কিভাবে করবেন, নামটা ইউনিক যাতে হয়। যেমন আপনার, আচ্ছা আপনাদের দু একজনের নাম লিখেন তো, রুমের চ্যাটে লিখেন যে নামটা আছে আপনার, দু একজন, সবার এমডি লিখতে হবে আলম না। শেখ লেখা ভাইয়া। ভাইয়া নাম তো কোনো না কোনো ভাবে কমন আচ্ছা, হবে। অমিত রয়, ওকে, একজনকে পাইলাম। বাস, আর লাগবে না, আর তো কারো টেক্সট করার দরকার নেই, দুই তিনজন যে আসছে। আচ্ছা, এইখানে দেখেন তো, জাস্ট আপনি চিন্তা করেন, এটা কি আপনি? অবশ্যই না। এখন পয়েন্ট হচ্ছে, এটা যেহেতু আপনি না, কালকে থেকে আপনি ট্রাই করলেন এই নামে কেউ সার্চ করলে যাতে আপনার ইনফরমেশন শো করে। এখন এটা কতদিন চেষ্টা করলে আপনি পসিবল করতে পারবেন বলেন তো? পসিবল দীর্ঘদিন হবে? লাগবে। না ভাই, এটা তো হবেই না। এখন এই নামটা কি ব্র্যান্ডিং নেম, একটা ভালো নেম? ব্র্যান্ডিং নেমের জন্য কি এটা ভালো হবে? না। হবে না। তাহলে কি করতে হবে, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। হয়তো বা তার কোনো ডাকনাম আছে। আচ্ছা অমিত রায়, আপনার কোনো ডাকনাম আছে? থাকলে লিখেন তো। আচ্ছা, যদি ডাকনাম না থাকে তাহলে প্রবলেম, কারণ আপনার নামটা এমনিতেই ছোট, তার মধ্যে আবার আপনার কোনো ডাকনাম নেই। তাহলে আপনাকে কি করতে হবে, আগে বা পরে কোনো একটা এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমাদের এখানে যেমন ধরেন আমাদের অনেক স্টুডেন্ট আছে, যেমন ধরেন মেহেদি নামে একজন ছিল, মেহেদি হাসান। আর মেহেদি হাসান দিয়ে তো র্যাঙ্ক করা সম্ভব না। মেহেদি হাসান ক্রিকেটার আছে, মেহেদি হাসান আরো অনেক হয়তো বা কোনো পার্সন আছে যারা সেলিব্রিটি। সো সে কি করছে, তার নাম দিছে মেহেদি প্রো। ওকে, সেটা ইউনিকও হয়ে গেছে, তার নামটাও রয়ে গেল। আবার দেখা গেল অনেকে অনেকে দেখা যায় রাকিব ছিল একজনের নাম, সে নাম দিয়েছে রেস্টিভ রাকিব। ঠিক আছে? এরকম কোন একটা ওয়ার্ড ইউজ করতে হবে আপনার নামের আগে বা পরে, যেটা আপনার ভালো লাগে। এটা দিয়ে আপনার নামটাকে ইউনিক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকজনের নামে চলে যাই। ওয়েবসাইট থাকাটা কি ম্যান্ডেটরি? যাচ্ছি আমরা ওদিকে, ওদের তো এখন আমি বলিনি। সামনে গিয়ে ওয়েবসাইটের বিষয় আসলে তখন এই রিলেটেড কোশ্চেন নিব। আচ্ছা, মাহমুদুল হাসান। ঠিক আছে, তো মাহমুদুল হাসান সার্চ করার পরপরই এখানে আমরা দেখা গেল যে কিছু ক্রিকেটারের ইনফরমেশন পেলাম। এইখানে একটা বেনিফিট আছে। কি বেনিফিট? এটা এক্সাক্ট এই স্পেলিং এর রেজাল্ট কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে কি? না। ও সাজেস্ট করতেছে, ওর কাছে এটার খুব বেশি রেজাল্ট নাই। ও সাজেস্ট করতেছে তুমি কি এটা সার্চ করতে চাচ্ছ। ঠিক আছে? এইটা সার্চ করলে তার কাছে হয়তো বা যথেষ্ট রেজাল্ট আছে, এই জন্য সে কি করতেছে, সাজেস্ট করতেছে। সো এইটাও একটা ভালো নেম হইতে পারে যদি আপনার ডাকনাম। আচ্ছা, মাহমুদুল হাসান, আপনার কোনো ডাকনাম আছে? জি। ডাকনাম কি? রবিন। রবিন? জি। মাহমুদুল রবিন, সুন্দর নাম। আচ্ছা, এখন দেখেন তো, মাহমুদুল রবিন লেখার সাথে সাথে কিন্তু আমাদের ওইরকম কোনো র্যাঙ্ক করা বা সরাসরি এই নামটা কিন্তু, এটা মাহমুদুল হাসান রবিন লেখা এখানে, বাট ওইখানে কিন্তু মাহমুদুল রবিন নামে সরাসরি নাই, এবং এই স্পেলিংটা মিলেও নাই। ঠিক আছে, MAH দেওয়া, এটা কিন্তু আপনার নাম MHA, তাই না? জি। এটাতে কি হলো, আপনার নামটাও ইউনিক পাইলেন, আর নামটাও আপনি কয়েকবার বলেন, দেখেন আপনার কাছেও মনে হবে যে হ্যাঁ এটা প্রফেশনাল নাম, মাহমুদুল রবিন। ঠিক আছে না? জি। জি। মাহমুদুল হাসানের থেকে মাহমুদুল রবিন নামটা প্রফেশনাল লাগতেছে না? জি। এটাই। সো ব্র্যান্ডিং নেম গুলো এরকম হয়।
ঠিক আছে? ব্র্যান্ডিং নেম আপনি চিন্তা করতেন আমার এনআইডি নাম তো অন্য, এনআইডি নেম নামটার সাথে ব্র্যান্ডিং নামটা যে একদম হুবহু মিলতে হবে বিষয়টা এরকম না, আপনার মূল নামটা থাকলেই হলো। যেমন ওনার মূল নামটা মাহমুদুল, উনি একটা ডাক নাম অ্যাড করে এই নামটাকে কিন্তু ইউনিক করে ফেললো। ঠিক আছে? ধরেন একজনের নাম অনেক বড়, এটাও আবার প্রবলেম। যেমন ধরেন আহমদুল বাসির রবিন। এখন আহমদুল বাসির রবিন যদি পুরাটা লিখে লিখে বারবার সার্চ করে বা ক্লায়েন্ট করে, বা এটা র্যাঙ্কে আনাটাও টাফ, বা র্যাঙ্কে আসলেও এই জিনিসটা কিন্তু প্রফেশনাল হইলো না, এত বড় নাম। তো সে কি করছে, এ বি রবিন, তাই না? তো কি হলো, নামটাও শর্ট হয়ে গেল, আবার নামটাও ব্র্যান্ডিং নেমও হয়ে গেল। সো আরেকটা আছে ধরেন গোলাম মৌলা রনি। ঠিক আছে? সো এসে জি এম রনিদের গোলাম মৌলা সজীব, সো জি এম সজীব দিয়ে দিল সে। বুঝতে পারছি? এনআইডি নামের সাথে মিলতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা আমি আরেকজনের নাম নিচ্ছি। একজন আসাদ প্রো দিছে, সো উনি অলরেডি তো ব্র্যান্ডিং নেম ইউজ করতেছে। আচ্ছা এই নাম অলরেডি ইউনিক, সো এটাতে আপনি চাইলে এটা সরাসরি নিতে পারেন, রাজু পাটোয়ারি নিতে পারেন হয়তো। তারপরে একটু খুঁজে দেখবেন যে র্যাঙ্ক কেউ স্ট্রংলি র্যাঙ্ক করছে কিনা। কারণ আমি যদি বলি আপনার আমার নাম তামিম ইকবাল, এখন আপনার কি মনে হয় তামিম ইকবাল দিয়ে আমি কোনোদিন র্যাঙ্কে আসতে পারবো? কখনোই না, কখনোই না। সো এই যে ফিচার করা, এই পাশে ফিচার করা, বা আপনার নাম ধরেন আলমগীর কবির, সো আপনিও নাম দিতে চাইলেন আলমগীর এইচ কবির, এখন খুব সহজে এই র্যাঙ্কে বিট করতে পারবেন? ধরেন এটা যদি আপনি অ্যানালিসিস করতে দেখবেন প্রায় 7 থেকে 8 বছর ধরে এই র্যাঙ্কটা এখানেই আছে, এই রেজাল্ট গুলো এখানেই আছে। এখন হুট করে কি এসেই কি আপনি এটা বিট করতে পারবেন খুব সহজে? না পারবেন ভাইয়া, না কিন্তু, তাই না? পারবো না। অনেক সময় লাগতে পারে, হয়তো বা অনেক প্রফেশনালি আগাইলে হাজার হাজার ডলার খরচ করলে হয়তো বা আপনি বিট করতে পারবেন, তারপরে কিছু কিছু রেজাল্ট দেখবেন থেকে যাবে ভিতরে ভিতরে। ঠিক আছে? আচ্ছা আমি কিন্তু এখানে কোনো কষ্ট করিনি, ঠিক আছে, এগুলো আনার জন্য বা কোনো এসইও যে প্রফেশনাল এসইও করছে এরকম না। তো আমি যা যা করছি ওই সব জিনিসই আপনাদেরকে দেখানো হবে ব্র্যান্ডিং এর ক্লাসে আপনাদের। সামনের দিকে হয়তো কোনো এক শুক্রবার থেকে শুরু হবে, প্রতি শুক্রবারে একটা করে ব্র্যান্ডিং এর ক্লাস হবে, যেখানে এই জিনিসগুলো দেখা আমি জাস্ট আপনাদের নাম সিলেক্ট করা শিখাচ্ছি। নামটা সিলেক্ট করাটা জরুরি। নেক্সট ক্লাসগুলো যেভাবে যাবে ওই হিসাবে আমাদের এখন থেকে আজকের ক্লাসের পরেই নামটা, ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করে ফেলা জরুরি। আচ্ছা, সো এই হচ্ছে নামের কনসেপ্ট। এতটুকু বুঝছি সবাই নাকি কনফিউশন আছে এখনো? হ্যালো। জি জি বলেন। বুঝছি। নামের আগে ফ্রিল্যান্সার অ্যাড করা কতটা যুক্তিযুক্ত? যেমন অনেকে নামের আগে ফ্রিল্যান্সার অ্যাড করে, ফ্রিল্যান্সার মাহমুদ বা ফ্রিল্যান্সার অমুক, তো এইটা কতটা প্রফেশনাল হয়? করতে পারেন, বাট এটা হচ্ছে ফুললি রেকমেন্ডেড না, কারণ আপনি ফ্রিল্যান্সিংই যে সারা জীবন করবেন এরকম না। আপনি হয়তোবা ডিফারেন্টলিও আগাইতে পারেন লাইফে, ঠিক আছে, হয়তোবা অনলাইন সেক্টরেই থাকলেন, বাট অন্য কোনো অপরচুনিটি আসলো আপনার সামনে, অন্য কোনো কিছু করতেছেন, হয়তোবা বাংলাদেশেই আপনি লোকালি কোনো একটা এজেন্সি দাঁড়া করাইলেন, যে এজেন্সির বস হয়তোবা আপনি, And আপনার যে বস, বসের নামই যদি হয় ফ্রিল্যান্সার, ওইটা ফ্রিল্যান্সার কিছু একটা, এটা কিন্তু মোটেও প্রফেশনাল নাম হবে না, বা একটা সময় গিয়ে আপনার এই নামের পরিচিতির কারণে আপনার নিজের কাছেই মনে হবে যে অনেক কিছু একটু ঝামেলা লেগে যাবে আপনার কাছে। আপনি হয়তো বাংলাদেশেই কোনো একটা বড় বিজনেস দাঁড়া করাইলেন অন্য ডিপার্টমেন্ট, অনলাইনের কোনো কিছু না, তখন কিন্তু আপনার নামটা এটাই থেকে যাবে, গুগলে সার্চ করলে আপনাকে এটাই শো করবে। এন্ড তখন কিন্তু আপনি ফ্রিল্যান্সিং যে আইডেন্টিটিটা চাইলেও হাইড করতে পারবেন না, সবার জন্য কিন্তু এটা সেম না, একটা সময় আপনার কি হবে না হবে। একটা এক্সাক্ট নিশের উপরে নাম সিলেক্ট করার থেকে আপনার যদি অথেন্টিক নাম রাখতে পারেন, বা যেটাকে বলে অর্গানিক নেম, এইটাই বেটার। জাস্ট আমরা কি করতেছি, নামটাকে একটু কাস্টমাইজ করে ট্রাই করতেছি যাতে করে এই নামটা ইউনিক হয়। ঠিক আছে? কারণ নাম যদি সরাসরি ইউনিক হয় তাহলে সে সরাসরি ইউজ করবে। আর আরেকটা বিষয়, এমডি ইউজ না করার রেকমেন্ড করব। ইটস নট ফর রিলিজিয়াস পারপাস, ফর লাইক এমডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এটা শর্ট ফর্ম মনে করে বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে। তো এএমডি দিলে সে মনে করে কোনো একটা কোম্পানি থেকে তার সাথে কথা বলার জন্য অ্যাপ্রোচ করতেছে, সো সে অনেক সময় দেখা যায় কনভারসেশন তার সামনে আগায় না, কারণ সে ভাবতেছে কোনো একটা কোম্পানির হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর তার সাথে কন্ট্রাক্ট করতেছে, হয়তো কোম্পানি ওয়াইজ কাজ নেবে। কারণ ফ্রিল্যান্সিং, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার খুঁজতে আসে মার্কেট প্লেসে, তারা চাই যে ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাবে, কোনো কোম্পানি দিয়ে কাজ করাইতে চায় না। বুঝতে পারছি? জি জি ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। তো কিন্তু আমার অলরেডি আগে যে কাজ করতাম তাতে ওরকম ফ্রিল্যান্সার নামের আগে দিয়ে অ্যাকাউন্ট করা, তাহলে আমি যখন ওটা চেঞ্জ করবো আমার তো র্যাঙ্কিং নিচে চলে যাবে, তাই না? ওইটা আমার আপনি অ্যাকাউন্ট। যদি অলরেডি ওটাতে ব্র্যান্ডিং করে থাকেন তাহলে ওইটাই থাকবে। ওটা চেঞ্জ করতে চাইলে আপনাকে পুরো ডিফারেন্ট ভাবে সবকিছু অ্যাকাউন্ট গুলো আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হবে নতুন যে আইডেন্টিটি, এটার জন্য। ওকে স্যার। এখন ও একজন লিখছে আমি কিছু শুনতেছি না, এখন ওনাকে বললেও তো শুনবে না।
স্যার আমার নামটা নিয়ে একটু বলেন। অন্তহীন। বুঝি না আবার। বলতেছি আমার নামটা নিয়ে একটু বলেন, অন্তরা পারভিন। হ্যাঁ, আপনার নাম অন্তরা পারভিন বলে দিলাম। আরো কিছু গুগল এটা জানতে বলে চাচ্ছেন? দিচ্ছেন। আচ্ছা চলেন আমরা সার্চ জি করে দেখি। স্যার। ভাই একটু আমার নামটা একটু সার্চ দিয়ে না, একটু র্যাঙ্কটা বাড়বে না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, সো হ্যাঁ, আপনার নামটা সম্ভবত নেওয়া যাবে, কারণ এখানে তেমন কিছু নাই। এখানে ওই যে র্যাঙ্ক, সরাসরি কারো র্যাঙ্ক আসে নাই, যেখানে পাবলিক স্ল্যাশ এটা আসছে, মানে এখানে রেজ প্রোফাইল গুলো শো করবে। সো কোনো স্পেসিফিক একজনের প্রোফাইল না, অনেকজনের প্রোফাইল শো করবে, এই যে এরকম। ওকে, সো এটা ভালো দিক। তার মানে গুগলের কাছে তেমন কোনো রেজাল্ট নাই এই বিষয়ে, এন্ড এইখানেও ম্যাক্সিমামই র্যান্ডম রেজাল্ট। আপনি নিতে পারেন, এটা ইউনিক আছে, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ। একটু আমাদের একটু র্যাঙ্ক দিতে একটু সার্চ দিন, তাহলে র্যাঙ্কটা বাড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আপনি প্রতিদিন করেন? সকাল বিকাল নিজে হ্যাঁ নিজে করি সার্চ করি। করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইভাবে পুরোটা নাকি এইভাবে? আমি একটু, আমার তো নিক নেম আছে, যে ইউজার নেম এসইও প্রো। কোথায় ইয়ে আগে পরে সেটে কোথায় দেয়া আছে, সেটে 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 সেটে। কেটে দেওয়া আছে? ওকে। আসাদ প্রো এটা? না না ভাই, এই যে এসইও প্রো আলামিন বিডি। আচ্ছা আচ্ছা, একসাথে পুরোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. এইটা র্যাঙ্কে আছে এটা বলতেছেন? হ্যাঁ জি ভাই জি জি। আচ্ছা, আপনাকে বিজনেস প্রোফাইল করতে হবে, অন্যান্য গুলো করতে হবে, স্পেস। এটা তো আপনি ইউজার নেম দিয়ে করলেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তো রাইট বাকি রাইট। আপনার নামের উপরে আসতে হবে, ঠিক আছে। নামও, নামও আপনার মানে কিছুটা র্যাঙ্ক করে, নামে আপনার যে এটা 4 নাম এটা যে আছেন। আরেকটু ভালোভাবে আগাইতে হবে। আর এসইও জিনিসটা তো স্পেসিফিক নিশে হলো, যেমন এখন ওয়েব ডিজাইন শিখতেছেন, এটা কিন্তু আবার হুম এই হুম। এই এই রেজাল্ট দিয়ে আর কোনো লাভ হইলো না আপনার, তাই না? এখন আপনি জি ভাইয়া, ওয়েবসাইটে কাজ তাহলে তো করতে গেলেন, আপনাকে ক্লায়েন্ট দেখা গেল আপনার নামেই দেখা যাচ্ছে এসইও লেখা আছে, তাদের সে বুঝবি যে আপনি এসইও তে এক্সপার্ট। আপনি ওয়েবের কাজ হয়তো না, পাশাপাশি করেন। এইটা তো মনে করেন যদি আগে যখন বুঝতে যখন পারছি, এসইও এটাই কাজ করতাম এটাই তখন প্রবলেম, যে হচ্ছে এসইও আমরা দেখা যায় একটা বিডি। স্পেসিফিক নিশ এখন অনেক সিরিয়াস এটার বিষয়ে, বাট পরবর্তীতে দেখা যাবে এমন হবে যে আমি ওই নিশটা যদি সুইচ করি কোনো কারণে, তখন কিন্তু আমার এই যে যত সেটাই, হ্যাঁ হ্যাঁ। আইডেন্টিটি, এত বছরের এত কষ্ট, এগুলা সব আবার নতুন করে এডিট করে আবার জি সময় ভাই, নিয়ে করতে এগুলো হবে। তো মানে আগে তোর মাথায় ধরে নাই, আগে তো যেটা আসছে ওই হুম, ওইটা দিয়ে কাজ করে বুঝছেন। এটাই। ওকে, সো এই হচ্ছে বিষয়। আশা করি নাম নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আইদার আপনি নিজের নাম সরাসরি সার্চ করে দেখবেন ইউনিক কিনা, র্যাঙ্ক করার বুঝাই যাবে যে র্যাঙ্ক করা যাবে কিনা। যেগুলো দেখলেই তো বুঝা যায় এগুলো র্যান্ডম রেজাল্ট সব। এখানে কেউ নাই ফিচার করা। ইমেজে গিয়ে যদি দেখেন একজনের ইমেজ বারবার বারবার আসতেছে, যেমন আমি যদি মিনহাজুল আসিফ লিখি, আপনি দেখবেন যে এখানে কোডম্যান বিডি আসতেছে সরাসরি, ভাইয়ের প্রোফাইল কিন্তু আসতেছে না, কারণ সে হচ্ছে কোডম্যান বিডির এখানে সিইও, তাই না? এখন হ্যাঁ। আসলো ফাইন, এইখানেও রেজাল্ট গুলোও দেখতেছে। ইমেজে যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রেজাল্টে বা এই সার্চ র্যাঙ্কে আমার কোনোভাবে আসা পসিবল না, সব সব। আপনি যদি এরকম 3-4 পেজ ভরেও যান, সব দেখবেন শুধুমাত্র ওই একজন মানুষেরই পিকচার। তাহলে তো বুঝতেই পারলেন যে এইটাতে আমি র্যাঙ্ক করতে পারবো না, তাই না? সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট এইটা আপনাকে একটু ভেরিফাই করে নামটা সিলেক্ট করে নিতে হবে। আশা করি সবাই নাম সিলেক্ট করে ফেলবেন, এটাকে বলে ব্র্যান্ডিং নেম। এই নেমটাই আপনার অনলাইনে আপনার আইডেন্টিটি ক্রিয়েট করবে। এখন ব্র্যান্ডিং নেম সিলেক্ট করলে লাভটা হইল কি? লাভটা হইলো এই যে একটু আগে আপনারা কিন্তু আমাকে কাজ দিছেন, আপনারাই বলছেন যে আপনাকে হায়ার করবো। এখন আপনি আমাকে হায়ার করলেন কেন? এই যে এখানে আমি সুন্দর করে র্যাঙ্ক করছি, এই কারণে আপনারা হায়ার করবেন। ক্লায়েন্টরা ওইভাবেই চিন্তা করবে, সিম্পল অ্যাজ দ্যাট। আপনি তো বিশাল বড় নাম দিয়েছেন, আমি পড়তেই পারতেছি না। গ্রাফিক্স ডিজাইন, ডিজাইনার, ওকে। ডিজাইনার অন দি ওয়ে, গ্রাফিক্স ডিজাইনার অন দি ওয়ে, তো এটা একটা কোম্পানির নাম হইতে পারে। হ্যাঁ, মানুষের নাম কিভাবে হবে? এটা আপনার নাম হবে না, তাই না? র্যাঙ্ক তো হয়তো করতেই পারবেন, বাট এত বড় নাম র্যাঙ্ক করলেনও বুঝলাম, বাট এটা তো কোনো একটা কোম্পানি হইতে পারে, বাট কোম্পানির নামও তো এত বড় হওয়া পসিবল না, ঠিক আছে। র্যাঙ্ক করাটাই শুধু বিষয় না, এটা এটা আবার একটা সিস্টেমের মধ্যে তো থাকতে হবে অ্যাটলিস্ট, তাই না? ওকে, সো এখন বিষয় হচ্ছে, এটা গেল আমাদের এইটার বিষয়। এরপরের যে বিষয় সেটা হচ্ছে আমার কাজের উপরে ট্রাস্ট। আমি আদৌ কাজটা পারি কিনা। কারণ আমি অনেক পরিচিত একজন মানুষ, ঠিক আছে, অনেক প্রফেশনাল কেউ একজন। এখন আমাকে যদি কেউ একজন কাজ দেয়, যে ধরেন পাসপোর্ট করে দিতে হবে, এখন আমি যতই পরিচিত হই, যতই অনলাইন আইডেন্টিটি হয়, আমার হাজার হাজার স্টুডেন্ট থাকুক, বাট এই কাজটা কি আমার? আমার না, রাইট? এখন জি। আমি
আমার কাছে যদি কাজ নিয়ে আসে, সে যদি বলে আমার পাসপোর্ট বানাইতে হবে, আমি কিন্তু তাকে এই সার্ভিস দিতে পারবো না। এখন আমি যদি বলি হ্যাঁ সার্ভিস দিতে পারবো, আপনি অনেক পরিচিত, এটা ঠিক আছে, বাট কাজ যে করেন বা এটা এটা তো কিছু একটা স্যাম্পল দিতে হবে। ওই অমুকে আমার কাছ থেকে কাজ করে নিছে, ওই কোনো একজন আমার কাছ থেকে পাসপোর্ট করে নিছে, এই যে আরেকজনের পাসপোর্টের কাজ করতেছে, এই যে দেখেন হয়ে গেছে, ডেলিভারি দিব কালকে, এরকম যদি হয় তাইলে সে কিন্তু আবার বিশ্বাস করবে। ঠিক আছে, আমি বাস্তব উদাহরণ কিন্তু বুঝাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন ক্লায়েন্টকে তাহলে কি করতে হবে? আমাকে বিশ্বাস করলো ঠিক আছে, এখন আমি যে কাজটা পারি এইটাও ক্লায়েন্টকে বুঝাইতে হবে, এইটাও ক্লায়েন্টকে দেখাইতে হবে। এই জন্য ক্লায়েন্ট সর্বপ্রথম কি খুঁজবে আপনার নাম সার্চ করার পরে? আপনার ওয়েবসাইট। এখন আমি যদি এখানে দেখাই, এই যে ওয়েবসাইটটা একদম টপে আছে, রাইট? আর এই যে টপে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এইটা টপে আসলো কিভাবে? আমি কি কোনো টাকা দিছি গুগলকে বা কোনো কিছু করছি এরকম? না, অটোমেটিক আসছে। And আমি যেটা তো আমি আপনাদেরকে বলতেছি যে এইগুলা কোনো কিছুই আমি গুগলকে বলি না যেগুলো এগুলো র্যাঙ্ক করে, এটা আমার নামটা আমি যখন বিজনেসে অ্যাড করে ফেলছি, এই নামটা যেখানে যেখানে পাইছে সে র্যাঙ্কে নিয়ে আসছে। আপনি ইমেজে গেলেই বুঝতে পারবেন। আমি তো অন্তত ফেসবুকে যে জিনিসগুলো আপলোড করছি, ওই জিনিসগুলো আমি অন্তত গুগলকে যা বলি নাই যে এই যে এসইও করে দাও। ফেসবুক থেকে আবার এসইও কিভাবে করে, তাই না? তো ফেসবুক জিনিস দেখবেন, অন্যান্য প্ল্যাটফর্মে দেখবেন, হয়তো বা ওই দেখা যাচ্ছে বাইরের দেশে কোনো একটা কোম্পানির হয়ে আমি একটা সেশন নিছি, ওই সেশনের দেখা যাবে ইমেজ গুলো চলে আসছে। ঠিক আছে, ওই সেশনের ভিডিও চলে আসছে। ঠিক আছে, কোন একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি, ওই প্রোগ্রামে চলে আসে। এটা কিভাবে? ওইখানে যে নাম মেনশন করছে তারা, এটা কোনো একটা জায়গায় পোস্ট করার সময় এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, তো এরকম আমি হয়তোবা আমার নামটা ওইরকম কোনো একটা জায়গাতে তারা হয়তোবা অ্যাড করছে। এই যে এখানে দেখেন একটা নামের মধ্যে এটা চলে আসছে, এটা কার চ্যানেল। যাই হোক, ওকে, এই যে আমাদের কোটমেন্ট বিডি চ্যানেল থেকে আসছে। সেরকম বিভিন্ন চ্যানেল থেকে দেখবেন চলে আসছে, বাট থাম্বনেলটা যদিও ডিফারেন্ট একটা থাম্বনেল চলে আসছে, আমি জানি না কেন। যাই হোক, সো এটা কিন্তু আমরা এখন তাহলে বুঝতে পারলাম। সো এইটা যখন আমার সার্চ করবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট সার্চ করার পরে যেই জায়গাতে বেশি ক্লিক করবে, এটা এর আগেও দেখবেন যে 3 থেকে 4 বছর আগের ক্লাস যদি দেখেন আমার, আপনি দেখবেন যে এই এই জায়গায় কোথাও একটা ছিল আমার ওয়েবসাইটটা। বাট এই ওয়েবসাইটটাতে যখন দেখছে ক্লায়েন্ট ভিজিটর অনেক বেশি, এটা আস্তে আস্তে উপরে চলে আসছে, তাই না? এখন পয়েন্ট হচ্ছে, আপনাদের তো এরকম একটা ওয়েবসাইট নাই, তাই না? মানে আপনাদের তাহলে কি লাগবে? এরকম একটা ওয়েবসাইট লাগবে। আর আপনি যদি চিন্তা করেন ভাই আমার ওয়েবসাইট লাগবে না, আমি এমনি জাস্ট কাজ শিখবো, হ্যাঁ আপনি কাজ শিখতে পারবেন। বাট আপনি কাজ শিখতে পারবেন, ধরেন আপনি যুদ্ধে গেলেনও ঠিক আছে, বাট আপনি অস্ত্র ছাড়া যুদ্ধে গেলেন, আপনি কি আমি কি অস্ত্র ছাড়া যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে পারবেন? পারবেন, আপনি ইট উঠায় ঢিল মারতে পারবেন। ঠিক আছে, যখন আপনাকে দেখা যাবে ওই কাছাকাছি চলে আসবে, আপনি দৌড়ে পালাই যেতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, আপনার যুদ্ধে অংশগ্রহণ হবে, আপনি হয়তো যারা যুদ্ধ করতেছে তাদেরকে হেল্প করতে পারবেন। ক্লায়েন্টের প্রজেক্ট কেউ একজন পাইছে, তারা ক্লায়েন্টের প্রজেক্ট আপনি করে দিতে পারবেন, সে আপনাকে কিছু পেমেন্ট করে দিল। আমি কি সরাসরি ফ্রিল্যান্সিং করতে পারবো না? হয়তো পারবেন, হয়তো না। কেন? আপনার একটা ওয়েবসাইট থাকা যে কত জরুরি, এই জিনিসটা যখন মার্কেট প্লেসে যাবেন তখন বুঝতে পারবেন। তো যারা অলরেডি মার্কেট প্লেসে কোনো না কোনো বিষয়ে কাজ করার অভিজ্ঞতা, তারা বুঝতে পারবেন যে কোনো একটা প্রিমিয়াম টুল বা কোনো একটা কিছু কত বেশি ইম্পর্টেন্ট মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য। কারণ তাদের যেই লোকটার অলরেডি ওয়েবসাইট আছে, যে 4-5টা ওয়েবসাইট তাকে ক্লায়েন্টের সাথে সাথে বলার সাথে সাথে দেখাই দিল, আর যেই লোকটার কিছুই নাই জাস্ট বলতেছে ভাই বিশ্বাস করেন আমি কাজ পারি, আমাকে কাজ দেন, এই দুইজনের মধ্যে কাজ বেশি পাবে কে? যার যার ওয়েবসাইট আছে ওয়েবসাইট তার? আছে। কেন? সে যে বলতেছে বিশ্বাস করেন, তাও আপনি বিশ্বাস করলেন না। কখনোই না। এখন তাহলে চিন্তা করেন, ক্লায়েন্ট তো আরো সেন্সিটিভ, কারণ ওর টাকা যাবে, ওর ওয়েবসাইটের অ্যাক্সেস যাবে, ও অর্ডার দিবে, ওর টাইমের একটা ভ্যালু আছে, ও হয়তো বা কোনো একটা জায়গায় ডেডলাইন আছে ওর, এর মধ্যে ওর কাজ, এত কিছু চিন্তা করে আপনার ছোট্ট একটা ভুল পাইলে ক্লায়েন্ট আপনাকে আর সিলেক্ট করবে না। ক্লায়েন্ট কি জাস্ট কাউকে একটা অর্ডার দিব, ও আচ্ছা একজনকে পাইছে আলমগীর কবির, এছাড়া আর দুনিয়াতে কেউ নাই, একেই নক দিব শুধু, এরকম না। সে এরকম আপনার মতো আরো কত আলমগীরকে নক দিবে, এই এক এক বসায় বসে, এটা কোনো হিসাবই নেই। আপনি কোন একটা জিনিস যখন কিনতে যান, চিন্তা করেন, একটা ফেসবুক কথাই চিন্তা করি, ধরেন কিছু একটা কিনবেন, সার্চ করলেন, অনেক কিছু আসলো, আপনি সবগুলা পেজে নক দিয়ে বলেন ভাই আম্রপালি কত, ভাই আম্রপালি কত, ভাই আম্রপালি কত। ওইখান থেকে যে রেসপন্স করে, তারপরে যার ছবি পাঠায়, তারপরে গিয়ে বলে এই যে দেখেন অমুকের ডেলিভারি দিচ্ছি, এই যে আমার বাগানের ছবি, এই যে আরেকজন বললো হ্যাঁ আম্রপালি আছে, অর্ডার দেন। এই দুইজনের মধ্যে আপনি তো সরাসরি পার্থক্য দেখতে পারতেছেন, একজনে সরাসরি আপনাকে বাগানের ছবি দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, সবকিছু আপনাকে
আপনাকে স্যাম্পল দেখাচ্ছে। আরেকজন বলতেছে হ্যাঁ আমরা আম্রপালির অর্ডার নেই, আমাদের আম্রপালি অনেক আম্রপালি আছে, আপনি অর্ডার দেন, ডেলিভারি চার্জটা তাড়াতাড়ি পাঠাই দেন, এই যে আমার বিকাশ নাম্বার। সেই দুইটার মধ্যে তো পার্থক্য আছে, রাইট? আর আপনি তো শুধুমাত্র ওই পেজে নক দিয়ে বসে আছেন, বিষয়টা এরকম না। আনটিল আমি আপনাকে ওই পেজের লিঙ্ক দিয়ে বলি এই পেজ থেকে আমি কয়দিন আগে আম অর্ডার দিয়ে আনছি, and আমটা খুব ভালো পড়ছে, তুমি অর্ডার দাও, তাহলে আপনি হয়তো অত চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট অর্ডার দিবেন, তাই না? ক্লায়েন্ট তো আর আপনাকে এমন হবে না যে আরেকজন আছে, আপনার বড় ভাই আছে বিদেশে, সে যে একটা লাইন ধরে ধরে তাকে দিয়ে বলবে যে এর অর্ডার দাও, তা না কিন্তু। এখন তাহলে কি হবে, আমাদেরকে ওইভাবে পারফেকশন একটা ক্রিয়েট করতে হবে ওর দিকে, একটা আমি যে পারফেক্ট এই বিষয়টা ক্রিয়েট করতে হবে ওর ভেতরে, যে হ্যাঁ এই সেলারটা পারফেক্ট, এই ইমপ্রেশনটা আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন পারফেক্ট একদম শুরুতেই ও বললো আচ্ছা কিছু কাজের স্যাম্পল দেখান। আমি যদি এখন আমার অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাই, আপনি দেখবেন প্রত্যেক তিনটা ক্লায়েন্টের, দুইটা ক্লায়েন্টের শুরুর 2 থেকে 3 নাম্বার টেক্সটাই তার ছিল ওকে ক্যান ইউ প্লিজ শো মি সাম স্যাম্পল ওয়েবসাইট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। জি ভাই, রাইট রাইট রাইট। এটা এটা একদম কমন, প্রত্যেকটা ক্লায়েন্টের দেখবেন কোনো না কোনো পয়েন্টে গিয়ে আপনাকে এটা জিজ্ঞেস করবে। আপনি বললেন না আমি কাজ পারি, বাট আমি স্যাম্পল টেম্পল রাখাই বিশ্বাস করি না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ফ্রি হোস্টিং সাইটগুলোতে কি হোস্ট করতে পারি না হ্যাঁ আমাদের এখন আসেন, স্যাম্পলগুলো? ফ্রি হোস্টিং সাইট গুলা দেখতে কেমন হবে? ফ্রি হোস্টিং সাইট গুলা হয়তো বা দেখতে এমন হবে, XYZ। এখন এই লিঙ্কটা আপনাকে দিয়ে যদি আমি বলি ভাই আমি এখানের মধ্যে কিছু কাজ করে রাখছি, আপনি চেক করেন, আপনি জীবনে আমার সাথে কথা বলেন না, আজকেই প্রথম কথা বলতেছেন, এখান থেকে কয়জন এই লিঙ্কটাতে ক্লিক করবেন? জিরো জিরো জিরো, কেউ ভাই ওই জায়গায় ক্লিক করবে না। কার সাথে কন্টাক্ট হবে তাকে তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হুম হুম, এটাই তো, আপনি যখন লিঙ্কটা সে তো দিবেন, হুম, ধরেন আপনি তার সাথে কথা বলছেন সবকিছু হয়েছে, এখন এই লিঙ্কটা দিলেই কি সেই লিঙ্কটাতে ক্লিক করবে? আপনার কি মনে হয়? ভাববে যে হ্যাকার, সে ভাইয়া তো ওই লিঙ্ক কপি গুলো বলবে করে হ্যাকার। পেস্ট করবে। হুম, তো আচ্ছা আমার আপনি যদি এটা কপি প্লেন করে পেস্ট নামও করবেন হয়, ব্রাউজারে? 3 অক্ষরের নামটাও হয়, সেটাও সে হয়তো টাইপ ভাইয়া করবে, ওই কিন্তু লিঙ্ক দেখলে বলে ক্লায়েন্টে ভাবে যে উনি একটা হ্যাকার, হ্যাঁ ঠিক আমি আছে, টাইপের কথা বলতেছি হ্যাকার। না, আপনি জাস্ট ডোমেইনের এক্সটেনশনটা দেখেন। আচ্ছা আপনি পয়েন্টটা ধরতে পারেন নাই, দেখেন এই ডোমেইনটা জাস্ট খেয়াল করেন, ডোমেইনটা কি আপনার কাছে ফিশি লাগতেছে না? স্যার ওখানে ডট হ্যাঁ টাইপ কম। করার ঠিক চিন্তা আছে। বাদ দেন, আবার হয়তো বা কিছু এটাও হইতে পারে, হয়তো বা আপনার নামই হইলো রিকগনাইজ, আলমগীর যেমন ডট ফায়ারবেস, তারপরে নেটলিফাই, কিছু রিকগনাইজ হোস্টিং আছে। কিছু একটা এরকম, হ্যাঁ। এখন ভার্সেল, রেকগনাইজ হোস্টিং আছে ফাইন, এই হোস্টিংটা আপনাকে সার্ভিস কেন দিচ্ছে, ফ্রিতে কেন দিচ্ছে? তারা অনেক ভালো মানুষ এই জন্য? শুনেন, তারাও when the চায় তাদের product, কাছ থেকে শোনেন হোস্টিংটা শোনেন, নেই। when the product is free you are the product। অনলাইনে এটা সব সময় মাথায় রাখবেন। আপনি এই যে একটা ফানি কন্টেন্ট দেখতেছেন, এটা কেন দেখতে পাচ্তেছেন? আপনি তারা জাস্ট ফান করে তৈরি করছে আর আপনি দেখছেন, এটা এটা ছিল একটা টাইম, ফেসবুক যখন শুরুতে ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, তখন আপনাকে কেউ ভিডিও ছাড়তো, সেও ফান করে ছাড়তো, আপনিও ফান করে দেখতেন। বাট এখন এটা নট লাইক দ্যাট। এখন কি, আপনাকে অ্যাড দেখতে হয়, বিভিন্ন ব্যাপার আছে এর ভিতরে, তাই না? আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন ফেসবুক নিয়ে রাখছে যেগুলো তারা সেল করে। So, এইখানে ওই সেম জিনিস, এখন অনলাইনে আপনি একটা দুইটা কাজ করবেন, আপাতত কাজ চালাবেন, এটা দিয়ে হয়তো বা কাজ হবে, বাট একটা সময় এই লিঙ্ক থাকবে না, আপনি লিখে রাখেন। কারণ কোনো ফেসবুকের বা কোনো একটা ফ্রি হোস্টিং লং টাইম কোনোদিনও সার্ভাইভ করবে না, আপনাকে লং টাইম এটা দিয়ে রাখবে না। আচ্ছা ফ্রি একটা সাইট করছেন, 1 বছর হয়ে গেছে, এখন ওই লিঙ্কটা দিয়ে আপনি পোর্টফোলিও চালাচ্ছেন, এরকম আছেন কেউ? হ্যাঁ আপনি প্র্যাকটিস করতে পারবেন কিনা এটা যদি জিজ্ঞেস করেন, অফকোর্স প্র্যাকটিস করতে পারবেন, বাট এটা আপনার জন্য অ্যাসেট হিসেবে তৈরি হবে না, এটা কোনোদিনও র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করলেও এটা এক সময় গিয়ে সাইটটা লাইভ থাকবে, এক সময় থাকবে না। আপনি ফ্রি হোস্টিং গুলোতে যারা কাজ করছেন তারা জানেন এই সাইট গুলা কি হয়, এক সময় গিয়ে হঠাৎ করে দেখা যায় সাইটটা নাই, গেলেন বলবো দেয়ার ইজ সাম ইস্যু, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট টু প্র্যাকটিস, কিছু একটা। 404। আপনার তো কিছু বলার থাকবে না, বলার থাকবে প্রিমিয়াম হোস্টিং নেওয়ার পরেই তো দেখা যায় যে কিছুদিন পরে কোনো না কোনো সমস্যা দেখা দেয়, আবার সলভ করতে হয়, সাপোর্ট নিতে হয়। সেখানে ফ্রি হোস্টিং আপনি কার কাছ থেকে সাপোর্ট নেবেন? বাকি হ্যাঁ আপনি যদি ইউজ করতে চান আপনার ওন রিস্ক অবশ্যই করতে পারেন, বাট আমি মেন্টর হিসেবে আমি আপনাদেরকে বেস্ট আইডিয়াটাই দিব, আপনাদেরকে বেস্ট যে জিনিসটা এটাই বলবো, আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। ফ্রি হোস্টিং এ আমরা 2 একটা ব্যাচেও ট্রাই করছি, ওই ব্যাচে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। একজন দুইজনে হয়তো লাখ ভালো অনেকদিন সার্ভাইভ করতেছে লিঙ্কটা, পরবর্তীতে না। এখন আমাদের তো শুধু সার্ভাইভ করা ব্যাপার না, আমি এক হচ্ছে এটার মধ্যে প্র্যাকটিস করতে হবে, এক হচ্ছে প্রিমিয়াম হোস্টিং দেখতে কেমন হয়, কারণ ক্লায়েন্ট আপনাকে ফ্রি হোস্টিং দিয়ে কাজ করতে দিবে? হুম,
না। ফ্রি হোস্টিং দিয়ে কাজ করতে দিবে না। হ্যাঁ, আপনি যদি বলেন ভাই আমি সিডি80 গাড়ি চালাই, তাই বলে কি আমি কাওয়াসাকি নিনজা চালাইতে পারবো না? অফকোর্স আপনি চালাইতে পারবেন, বাট আপনি কমফোর্টেবল থাকবেন না। আপনাকে যদি একটা রেস করতে দেওয়া হয় যে রেগুলার কাওয়াসাকি নিনজা চালায় আর আপনি সিডি80 চালান প্রতিদিন, আপনি ওই লোকটার সাথে পারবেন না, ট্রাস্ট মি। হ্যাঁ, আপনি বাইক হয়তো ড্রাইভ করতে পারবেন, আপনি বাইক চালায় যাইতে পারবেন গন্তব্যস্থলে, বাট আপনার অনেক বেশি সময় লাগবে, আপনি খুবই আনকমফোর্টেবল ফিল করবেন। সো আপনি ফ্রি হোস্টিং এ যদি প্র্যাকটিস করে মার্কেট প্লেসে যান, ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, এটা তো 99% ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম ডোমেন হোস্টিং দিবে, এতটুকু তো আমরা বুঝি। আর আমার যদি কখনো প্রিমিয়াম ডোমেন হোস্টিং কাজ করার অভিজ্ঞতাই না থাকে, তাহলে কিন্তু আমি চিন্তা করবো যে ওইখানে গিয়ে আমার আনকমফোর্টেবল। ওই যে একই কথা একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, ওই সেম। আর আপনি বলতে পারেন ভাই ক্লায়েন্টের ওয়েবসাইট করতে করতেই তো অভিজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, আপনি ওই যে দেখা গেল যে সরাসরি পানিতে নেমে যাবেন, বন্যার মধ্যে পানির মধ্যে নেমে গিয়ে পানিতে পড়তে পড়তে বুঝবেন যে একসময় আমি সাঁতার শিখে যাব। হইতে পারে এটা, আমি বলি না যে হবে না, হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি পানিতে পড়েই মারা যাবেন। আমি বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন এখন ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল। হুম। আচ্ছা, এই যে আমি যদি এখন ধরেন পোর্টফোলিও পোর্টফোলিও অনেক সময় যে ল্যান্ডিং পেজের মাধ্যমে হয় না, ল্যান্ডিং পেজ আকারে হয় না, হুম। এখন কোনো ল্যান্ডিং পেজ কি ওইটাকে কি র্যাঙ্ক করানো সম্ভব বলে? লেটস সি এই সাইটটা কেমন। এই সাইটটা একটা ল্যান্ডিং পেজ, আসছে না র্যাঙ্কে? ইয়েস। ঠিক আছে। ইয়েস। সো আমরা ট্রাই করি ক্লায়েন্ট যাতে একটা পেজেই সব ইনফরমেশন পেয়ে যায়, তাকে যাতে পেজ ব্রাউজ করতে না হয়। ঠিক আছে, কারণ তার হাতে অপশন অনেক, সে খুব দ্রুত সুইচ করে ফেলবে। তো তাকে আমরা কি করব, যত সহজ করা যায়, ওকে যত দ্রুত আমি এই জিনিসগুলো ওকে কনজিউম করাইতে পারি, যে আমি কি কি নিয়ে কাজ করি, আমার কতটুকু অভিজ্ঞতা আছে, কি পরিমাণ প্রজেক্ট করছি, আমার সম্পর্কে ছোট্ট একটা ব্রিফ দিয়ে আমার স্কিল জানানোর পরই আমার টাইম লাইন দিয়ে দিলাম ওকে, আমি কি কি করছি, এখন কি করতেছি, আমি কোন কোন কোম্পানি হয়েতে কাজ করছি, এখন কোন কোম্পানিতে কাজ করছি, কোন মার্কেট প্লেসে আমার কতটুকু অভিজ্ঞতা আছে। দেন আমার কিছু স্যাম্পল সাইট তাকে আমি দেখাইলাম ওখানে, তারপর পরই সে যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে। খুব ইজি না ব্যাপারটা? ও যা চাচ্ছে প্রতি স্ক্রলেই তাই পাচ্ছে কিন্তু। এখন এইটা যদিও আমাদের এখন টেনশন না, জাস্ট আক্স করলেন এই জন্য আমি অ্যান্সার করলাম। বাকি আমাদের জাস্ট প্রথম ডিসিশন যেটা এখন, এখন আপনি ডিসাইড করতে পারেন আপনি ফ্রি হোস্টিং এ করবেন নাকি পেইড হোস্টিং এ করবেন। এখন আপনি অনেক সময় দিচ্ছেন, আপনি একটা অ্যামাউন্ট দিয়ে কোর্সে অ্যাডমিশন নিছেন, তো আমি চাচ্ছি আপনি এখান থেকে বেস্ট আউটপুটটা পান। অ্যাটলিস্ট একটা ডোমেন হোস্টিং এর খরচের জন্য আপনার, যাতে করে এই কোর্সের কোয়ালিটি কম্প্রোমাইজ না হয়, আপনার কাজের কোয়ালিটি কম্প্রোমাইজ না হয়, মার্কেট প্লেসে গিয়ে আপনি যাতে এইটার জন্য না ঢুকেন, এটার জন্য যাতে আপনার বাধা সৃষ্টি না হয় আপনার কাজে, আমরা এটা চাই। বাকি কেউ কেউ এক্সেপশন থাকে, কেউ কেউ দেখা যায় এই সহজ নিয়মের বাইরে গিয়েও অনেক কিছু চিন্তা করে অনেক কিছু করে ফেলতে পারে, তারা হয়তো বা দেখা গেল যে ফ্রি হোস্টিং এ কাজ করে। অনেকে ভাই ল্যাম্পপোস্টের নিচে পড়েও দেখা যায় বিসিএস ক্যাডার হয়ে যায়, বাট আমাদের সবার জন্য কি এটা সেম? না। সো হয়তো ফ্রি ডোমেন হোস্টিং এ কাজ করে আপনি ভালো করতে পারবেন, পসিবিলিটিস খুব কম। বাকি আপনার জন্য হইতেই পারে, আপনার যদি মনে হয় যে আমার রিস্ক নিতে ভালো লাগে বা আমি রিস্ক নিতে চাই, অফকোর্স আপনি নিতে পারেন। আমাদের সাথেও এই অভিজ্ঞতাটা শেয়ার করেন, যাতে করে আমরা ওই নলেজটা পাই, কারণ আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা খুব খারাপ। আমাদের প্রিভিয়াস কোনো ব্যাচের স্টুডেন্টের সাথে কথা বললেও আপনি এটা বুঝতে পারবেন। কারণ লাইফের কোনো না কোনো একটা পয়েন্টে যখন ওয়ার্ডপ্রেস নিয়ে বা যেটা নিয়ে কেউ কাজ করতে যায়, তখন সে একবার হলেও ট্রাই করে যে ফ্রি ডোমেন হোস্টিং দিয়েই চেষ্টা করে দেখি, কিছু টাকা তো সেভ হবে, যদিও অল্প পরিমাণ টাকা, বাট আমরা ওইটা সেভ করতে চাই। এন্ড দেখা যায় ওইটা সেভ করতে গিয়ে আমরা যে কত বড় একটা কম্প্রোমাইজেশন করতেছি, এটা পরে গিয়ে বুঝে আসে। ঠিক আছে, আমাদের কোনো একটা ফ্রিল্যান্সার যে টপ রেটেড, লেভেল 2 লেভেল 1 যে কেউ, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই আমার কি, আপনার কি ডোমেন হোস্টিং আছে? আপনি 100 থেকে 100 জনের মধ্যেই দেখবেন সবার কাছে ডোমেন হোস্টিং আছে। একজন দুইজন হয়তো বা পার্থক্য হইতে পারে, ওই যেটা বললাম এক্সেপশন, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। আরেকটা হইছে, তাকে জিজ্ঞেস করবেন ভাই ডোমিনেশন নিয়েছিলেন কখন, আপনি কি এই সাকসেস পাওয়ার পরে টাকা উইথড্র দিয়ে এটিএম বুথ থেকে টাকা নিয়ে আসার সময় ফোন করে ডোমেন হোস্টিং অর্ডার করছিলেন, নাকি কোর্স যখন শুরু করছেন তখন ডোমেন হোস্টিং কিনছিলেন? তাহলে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি একটু বেশি বাস্তবিক উদাহরণ দিতেছি আপনাদেরকে যাতে বুঝতে পারেন, কারণ এই হ্যাঁ, জিনিসগুলো হ্যাঁ, ডিসাইড করার হ্যাঁ। ক্ষেত্রে স্টুডেন্টদের একটু হীনমন্যতা থাকে। আপনারা চান যে মেন্টরদের কাছ থেকে ক্লিয়ার ধারণাটা যাতে আমি পাই, সেটা যত শুনতে যতই করা হোক, তাই না? জি জি এই ভাইয়া, জন্য ঠিক সরাসরি আছে। বললাম। বাকি আমি যদি গুছিয়ে গুছিয়ে বলতাম নিতেও পারেন নাও নিতে পারেন, আচ্ছা তাহলে ফ্রি দিয়ে কয়দিন ট্রাই করেন,
কোর্সে আমাদের আসলে এত টাইম নাই যে আমি আপনার ওইভাবে ওইভাবে বলবো। যেন আমি সরাসরি বললাম যে ডোমেন হোস্টিং কার লাগবে, এই ব্যাচে যারা ক্লাস করতেছি সবার লাগবে। বাকি আপনি যদি মনে করেন ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে কাজ করতে পারবেন, ভাইয়া, আপনার কনফিডেন্স থাকে, অফকোর্স আপনি ফ্রি ডোমেন হোস্টিং আগাইতে পারেন। আচ্ছা ডোমেন এখন হোস্টিং আসেন। নিতে গেলে কত টাকা খরচ হবে ভাই? আমি সব শেয়ার করবো আপনাদের সাথে। এটা অনেক এক এক জায়গায় এক এক রকম আপনার নিড অনুযায়ী ভ্যারি করে, কোম্পানি অনুযায়ী ভ্যারি করে। তো মানে আমিও মিনিমাম আজকে কত টাকা হলে আমরা ডোমেন হোস্টিং ইউজ যাচ্ছি, করতে পারবো? ওদিকে যাচ্ছি, আমি দেখাচ্ছি আমাদের মিনিমাম কি রিকোয়ারমেন্টস লাগবে, এটা আসলে দরকার। মিনিমাম কত টাকা এটা আসলে দরকার না, তাই না? এর মধ্যে থেকে যত কমে করা যায় কষ্ট, তাই তো? কারণ আপনার যা যা লাগবে এই সব কিছুই তো আপনাকে আগে ম্যানেজ করতে হবে। তার মধ্যে তারপরে গিয়ে ওই সার্ভিস সবগুলো আমরা কোন জায়গাতে পাইতে পারি কমের ভিতরে, ওইটা আমরা ট্রাই করবো আজকে খোঁজার, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে। আচ্ছা এখন ডোমেইন হোস্টিং কি জিনিস এটাও একটু বোঝা দরকার। ডোমেনটা হচ্ছে যে নামটা, ওয়েবসাইটের যে লিঙ্কটা, google.com, facebook.com, alamgirhkobir.com, codebanbd.com, এই সবই ডোমেইনের উদাহরণ। ডোমেইনটা নাম, যেই নামটা লিখে বা যেই নামটা সহজে মানুষ মনে রাখতে পারে, যে নামটা লিখে সার্চ করতে পারে মানুষ, এবং সেটার শেষে কোনো একটা এক্সটেনশন দিয়ে ওয়েবসাইটটা আমরা লোড করাইতে পারি। যেমন alamgirhkobir.com, ডট কমটা কি একটা এক্সটেনশন, ডট নেট হয়, ডট ওআরজি হয়। এখন এর মধ্যে আমাদের কোনটা নেওয়া উচিত? আমাদের দিক থেকে ডট কম রেকমেন্ডেশন ডট হচ্ছে কম অবশ্যই আমাদের ডট কম নেওয়া উচিত। আচ্ছা অনেকে বলতে পারেন ডট মি দেখতে সুন্দর, ডট টেক দেখতে সুন্দর। হ্যাঁ, ডট মি ডট টেক ঠিক আছে দেখতে সুন্দর, বাট প্রফেশনালি অ্যান্ড সব সুযোগ সুবিধা যদি সহজে পাইতে চান তাহলে অবশ্যই ডট কমটাই আপনার জন্য বেটার, ঠিক আছে? এখন ডট কমটা আপনি র্যাঙ্ক দেখেন, যে কোনো কোনো কিছু লিখে সার্চ করে র্যাঙ্ক দেখেন বেশিরভাগ হ্যাঁ, বাকি রেপুটেশন কোম্পানি আছে কিছু, ধরেন ডট নেট, টিম ফরেস্ট ডট নেট, অনেক বড় কোম্পানি। সো তাদের বিষয়গুলো কিন্তু আলাদা। একটা সময় আপনি যখন ব্র্যান্ড হয়ে যাবেন, আপনি নিজে আলমগীর কবি ডট মি নেন না ডট টেকি নেন, সবই র্যাঙ্ক করবে। আর শুরুতে যখন আমাদের অনলাইনে ওরকম কোনো আইডেন্টিটি নাই, আমি আপনাদেরকে রেকমেন্ড করি অবশ্যই ডট কমে যাওয়ার। এত ঝামেলার ওইদিকে যাওয়াই লাভ নেই, যেখানে ওখানে অনেক ভেরিফিকেশন অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে। সো আমরা ডট কম ডোমেনটার কথা আমরা রেকমেন্ড করতেছি। আচ্ছা এরপর এটা গেল ডোমেইন নেমটা। হ্যাঁ, ডোমেইনের কিছু বিষয় আবার আপনাকে চিন্তা করতে হবে। দেখেন একটা ডোমেইন আপনি কিনতেই পারেন। একটা ডোমেইন একটা জায়গাতে ডোমেইন আপনাকে দিচ্ছে হচ্ছে 1,000 টাকাতে 1 বছরের জন্য, আরেকটা জায়গাতে ডোমেইন আপনাকে দিচ্ছে ধরেন 1500 বা 1600 টাকাতে আপনাকে ডোমেইন দিচ্ছে। এখন এই দুইটা জায়গার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব? 1500 টাকাটা। ওয়াই? আপনি 1,000 টাকার ডোমেইন বাদ দিয়ে কেন 1500 টাকার ডোমেইন কিনবেন? আমার মনে হয় যেটা ভ্যালু ফর মানি হবে সেটা সিলেক্ট করা উচিত আমাদের। সস্তার জিনিস ওকে, ভাবে খাইতে হয় না ভাই, বুঝছেন? ওকে, আপনি বুঝতে পারছি আপনারা হচ্ছে ডাবল গেম গেম খেলছেন, যেটা যে যদি মানে সস্তা যেটা ওটাই কিনতে হয় তাহলে মেন্টর আক্স করবে কেন, তাই না? এই জন্য আপনি 1500 টাকার কথা বলছেন। ওকে, গুড অ্যান্সার। এখন চিন্তা করেন কেন এটা বলতেছি। 1500 টাকা দিয়ে যার কাছে ডোমেন হোস্টিং নিলেন তার সাথে আপনার কথা হয়েছে যে এটা 1 বছর পর যখন রিনিউ করব, কারণ একটা ডোমেন যেমন alamgirhkobir.com, এটা যদি 1 মাস পরে এক্সপায়ার্ড হয়ে যায়, আমি কি এটা রিনিউ করবো না? আমি অফকোর্স রিনিউ করবো। এখান থেকে আমি অনেক ক্লায়েন্ট পাচ্ছি, এখান থেকে আমি অনেক ভিজিটর পাচ্ছি, এটা আমার একটা রেপুটেড ডোমেইন। এখন আপনাদের ওই কাজটাই হবে 1 বছর পরে যখন এটার উপর অনেক পরিশ্রম করবেন, অনেক সাইট করবেন, অনেকগুলো আপনার স্যাম্পল সাইট ওখানে করা থাকবে, আপনি অবশ্যই এটা রিনিউ করবেন। রিনিউ করতে যাওয়ার সময় আমি কিন্তু শুধু ডোমেনের কথা বলতেছি, হোস্টিং নিয়ে একটু পরে আলোচনা করতেছি। ডোমেনটা দেখা গেল যে এখান থেকে আপনি 1500 টাকা রিনিউ করছেন, ওর সাথে কথা ছিল যে রিনিউর সময় সেম চার্জ থাকবে। আবার আপনি 1500 টাকা দিয়ে রিনিউ করলেন, তাহলে কত হইলো? 2 বছরে আপনার পড়লো 3,000। এইখানে যে 1,000 টাকা দিয়ে নিয়েছিলেন ওর সাথে আপনার কোনো ডিল হয়েছিল, কারণ সস্তা, সস্তায় পাইছেন আপনি। ওর সাথে ডিল না হয় ও দেখলো আপনার সাইটটার রেপুটেশন ভালো, আপনার সাইটটা অবশ্যই আপনি রিনিউ করবেন। তো আপনাকে সে বললো এই ডোমেনটা তো একটু ঝামেলা হয়েছে, আমি একটু দেখি। একদিন পরে আবার নক দিলেন, ভাই আমার দেখছিলেন? হ্যাঁ দেখছি, ওটা তো মনে হয় রিনিউ করা যাবে না, একটা ঝামেলা হয়েছে। রিনিউ করা গেলে 8,500-এর মতন বা 8,600-র মতন একটা খরচ আসবে। এখন আপনি অন্য ডোমেন নেন। এখন ও জানে যে আপনি এই ডোমেনই নিবেন, ও আপনাকে বলবো অন্য ডোমেন নিতে, আপনি বললেন না অন্য ডোমেন না, আমার এই ডোমেনে লাগবে। কারণ এই ডোমেন তো ভাই ঝামেলা, এখন 8,500 পারি কিনা দেখতে হবে। আপনি তাহলে পেমেন্টটা করে দেন, আমরা চেক করে দেখতেছি। এখন আপনি চিন্তা করেন তো, আপনি কি এখন রিনিউ করতে হবে নাকি হবে না? করতে হবে ভাইয়া, যেহেতু এইটা আমার র্যাঙ্কে আছে, শেষে শেষে তো আমরা এইটা করতেই হবে। তাহলে 2 বছরে আমার খরচ পড়লো কত এখন? প্রায় 10,000 টাকা, রাইট? আকাশ পাতাল জি। পার্থক্য হয়ে গেল না? হুম। আচ্ছা, এখন চিন্তা করতে পারেন ওখান থেকে রিনিউ করবো না, ট্রান্সফার করে নিয়ে যাব। ট্রান্সফার করাটাও অ্যালাউ করে না। ট্রান্সফার করার জন্য অনেক কোম্পানি হিউজ অ্যামাউন্টের চার্জ করে।
এইটাও আমরা ক্লিয়ার হয়ে নিব যে ট্রান্সফারটা ফ্রি কিনা এবং ট্রান্সফারটা এলাও করে কিনা। দুইটা বিষয় তাহলে ডোমেনে খেয়াল করবো, একটা হচ্ছে রিনিউ চার্জ সেম কিনা, ট্রান্সফারটা ফ্রি অ্যান্ড অ্যালাউড কিনা। বুঝতে পারছি? জি ভাইয়া। এটা শুধু আপনাদের ডোমেন হোস্টিং এর কথা বলতেছি না, ইন ফিউচারে যদি একটা বড় কোম্পানিতে আপনি জবও করেন, আপনার যদি এই এই ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে, আপনাকে ওই কোম্পানির যতগুলো ডোমেন কিনবেন সবগুলো ডোমেনে এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আপনি আপনি যদি চিন্তা করেন সামনে গিয়ে একাডেমিক লেভেলে কোথাও গিয়ে আমি ভর্তি হব এই অনলাইনের কাজ শেখার জন্য, এটা তো কোনোদিনও সম্ভব না। আপনাকে এই কোর্সের থেকেই কোনো একটা ইনফরমেশন, কোনো একটা মেন্টর, কোনো একটা এক্সপার্ট বড় ভাই আপনাকে শেয়ার করছে, ওইটা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা প্রফেশনাল লাইফে গিয়ে আপনি কাজে লাগাবেন। কারণ আমরা একাডেমিক লেভেলে এগুলো পড়ে অভ্যস্ত না, তাই না? এখন তাহলে এই ইনফরমেশনটা আমরা বুঝলাম যে ডোমেনটা কেনার ক্ষেত্রে এই দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, নাহলে নিজেও বিপদে পড়বো, আমি হয়তো ইন ফিউচারে যার জন্য কাজ করবো তাকেও বিপদে ফেলে দিব। আচ্ছা, লাস্ট ডোমেনের জন্য আরেকটা যে অপশন সেটা হচ্ছে এই ডোমেনটা সিকিউর কিনা। একটু মিউট রাখেন, কারো মাইক থেকে নয়েজ আসতেছে। সবার মাইকটা মিউট করে ফেলবো, কথা বলার সময় স্পেস বারে চাপ দিয়ে কথা বলবো, স্পেস বার ছেড়ে ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে। ওকে, সো এখন ডোমেন কিভাবে চেক করতে হয়, একটা ওয়েবসাইট আছে hois.com। এইটার এই যে উপরের যে ফিল্ডটা, ছোট ফিল্ডটা, এটা না নিচেরটা না, এই যে উপরের যে ছোট ফিল্ডটা, এখানে যদি কোনো ডোমেন লিখে সার্চ করেন এই ডোমেনের যাবতীয় ডিটেলস আপনি বের করে ফেলতে পারবেন। এই যে এই ডোমেনের এটা 2018-তে নেওয়া হয়েছিল, 6 বছর আগে। এটা 2024-এর এই পর্যন্ত মেয়াদ আছে, তার মানে আমাকে 1 মাস পরে আবার এটা রিনিউ করতে হবে। ওকে, এইটার ডোমেনটা কে রেজিস্ট্রেশন করছে তার ইনফরমেশন দেখেন তো, তার নাম, তার ফোন নাম্বার, তার পোস্টাল কোড, এই কোনো কিছুই দেখে কি মনে হচ্ছে যে এই জিনিস ইনফরমেশন গুলা লিক করে আমার কোনো ক্ষতি ক্ষতি করতে পারবে কেউ? কি মনে হয় আপনাদের? পারবে এগুলো না। কি সরাসরি আমার ইনফরমেশন? না, এগুলা মেবি আপনার ইনফরমেশন না। বাট আমি কিন্তু আমার ইনফরমেশন দিয়ে এগুলো রেজিস্ট্রেশন করছি। এখন এইগুলা আসলো কোত্থেকে? এইটাকে বলে হুই সাইট সিকিউরিটি। এই যেখানে দেখেন oner@, এটা দেওয়া, বাট এটাও কিন্তু আমার ইমেল না, এটা সিকিউরিটি। এখন আপনি বলেন সিকিউরিটি ছাড়া একটা ডোমেন দেখায়, বেশিরভাগ ডোমেনে দেখবেন এরকম। এটা জাস্ট একটা র্যান্ডম সার্চ করতে করতে একটা পাইছি আমি। আচ্ছা, এটা হচ্ছে সবকিছু এখানে দেখা যাচ্ছে। এটা রেজিস্ট্রেশন কে করছে দেখেন তো, নাম দেখা যায় কিনা, আচ্ছা। ফোন নাম্বার দেখা যায় কিনা, জিমেল দেখা যায় কিনা। এখন আপনি যেহেতু অনলাইন সম্পর্কে আপনারা বুঝেন, এখন বলেন এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে ভাই। এটা বলে হুই সাইট সিকিউরিটি। এই হুই সাইট সিকিউরিটিটাও ডোমেনের জন্য আমাদের ইম্পর্টেন্ট, এটাও এনশিওর করে নেব কোনো কোম্পানি আমাদেরকে হুই সাইট সিকিউরিটি দিচ্ছে কিনা। ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? না ভাইয়া, ইটস ওকে, সমস্যা নেই। এটা গেল হচ্ছে ডোমেনের ব্যাপার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, আচ্ছা ডোমেনটা আবার খালি আছে কিনা এটাও একটা ব্যাপার আছে। কারণ আমি চাইলেই তো এই ডোমেনটা যে হুম। নিয়ে ফেলছে একজন, সেটা আমি তো নিতে পারবো না। এটা চেক করার জন্য একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন, এটা কোডম্যান বিউটির নিজস্ব ওয়েবসাইট, আপনারা চাইলে এখানে থেকে চেক করতে পারেন। এছাড়াও অনলাইনে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি হচ্ছে ডোমেন হোস্টিং বা ডোমেনের নেমটা চেক করতে পারেন। সো আমরা একটু চেক করি। ব্র্যান্ডিং নেম সিলেক্টেড কার আছে, এরকম একটা নাম দেন তো। আচ্ছা, XYZ-টা আসলে প্রফেশনাল না কখনোই। XYZ ডোমেইনটা হচ্ছে ওপেন ডোমেইন, যে কেউ চাইলে রেজিস্টার করতে পারে, এন্ড এটার কোনো ভেরিফিকেশনের পারপাস নাই, এবং XYZ-টা এখনো মানুষের মধ্যে ট্রাস্টেড না। আপনি আপনার ব্যাচের মধ্যেই এই ডোমেনটা শেয়ার করে দেখেন, বেশিরভাগ মানুষ আপনার ডোমেনটা ট্রাস্ট করে ক্লিক করবে না। হ্যাঁ, আচ্ছা, এটা যদি ওনার ডোমেন নেম হয় বা ওনার ব্র্যান্ডিং নেম হয়, এটার পরে স্পেস ছাড়া আমরা .com লিখবো, এন্ড মাঝখানের যে স্পেসটা এটা কেটে দিব। ফাইন, চেক করবো এখন তো অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সো আপনারাও চাইলে এটা চেক করতে পারেন, আমি ওয়েবসাইটটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি। আর এটা হচ্ছে আমাদের পূর্ণমিলি অথরাইজড ওয়েবসাইট, সো আশা করি প্রবলেম নাই। এইখান থেকে আপনি যে পেজে নক দিতে পারেন, আমাদের টিম আছে, আপনি ফোন করতে পারেন, আমাদের টিম আপনাকে হেল্প করবে আশা করি এই বিষয়ে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এখন ইনফরমেশন শেয়ার করতেছি হোস্টিং এ কি কি বিষয় দেখা লাগবে। আমি কিন্তু এখান থেকে বলতেছি না আমাদের ওয়েবসাইটটা পারচেস করেন আপনারা,
এটা জাস্ট হচ্ছে আমি ইনফরমেশন শেয়ার করতেছি কি কি জিনিস লাগে আপনাদের। এটা যে কোনো জায়গা থেকে পারচেস করলে আপনি কোর্সের সব কাজই করতে পারবেন, ক্লায়েন্টের কাজও করতে পারবেন। ঠিক আছে, ভাইয়া, আশা করি বুঝতে পারছেন। hois.com নাকি ওয়েবসাইটটার নাম হবে? হ্যাঁ, হোইস মানে ডট কম, যেটা এটাই। এটা গিয়ে যে উপরের যে ফিল্ডটা আছে, এটা এটা এখানে ডোমেন নেম দিয়ে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন ওয়েবসাইট সিকিউরিটি আপনাকে দিছে কিনা। এটা পেইড সার্ভিস, বাট আপনি যদি প্যাকেজের সাথে পেয়ে যান এটা, তাহলে আপনার জন্য ভালো। ওকে, আচ্ছা আমাদের কি কি লাগবে দেখেন। হোস্টিং এর যে ব্যাপারটা, হোস্টিংটা আসলে কি, আপনার ডোমেনটা নেওয়ার পরে এই ডোমেনের যে ফাইলগুলা, ইনফরমেশন গুলা, কাজগুলা যে সফটওয়্যারের মাধ্যমে করবে, সবকিছু থাকে হচ্ছে হোস্টিং এর ভিতরে। হোস্টিংটার মধ্যে আমরা একটা জিনিস কনফিউজ হই, সার্ভার। সার্ভার জিনিসটা কি, এরকম কিছু একটা, তাই না? বিশাল বড় একটা রুম। এখন আমি যদি বলি সবাই নিজে নিজের একটা সার্ভার বানাই না, নাকি সম্ভব? বন্যার মধ্যে মানুষ এখন থাকার জায়গা পাচ্ছে না, আমরা যদি এত বড় একটা সার্ভার বানাই, এই আসলে জাতি মেনে নিবে না আমাদের, তাই না? এখন পয়েন্ট হচ্ছে, এই এত বড় সার্ভার তো আমাদের পক্ষে বানানো সম্ভব না। আমরা কি করি, আমরা কোনো একটা কোম্পানি এইরকম একটা সার্ভার হয়তো বা ম্যানেজ করতেছে, এই বিশাল একটা সার্ভার, হয়তো এই সার্ভারের এই অংশটা কোনো একটা হোস্টিং কোম্পানি পারচেস করছে, যেখানে ধরেন 1 লক্ষ জিবি জায়গা আছে এটা, এইখানে ধরেন আরো 1 লক্ষ, এখানে আরো 1 লক্ষ, এখানে এরকম হইতে পারে। আর এইখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা তারা কি করে, তারা যে এই সার্ভিস আছে, হোস্টিং গুলা মানুষের কাছে সেল করে কিভাবে, এইটা 1 জিবি, এইটা 1 জিবি, এটা 5 জিবি, এটা 5 জিবি, এটা 5 জিবি, এরকম করে পার্টিশন করে আপনার কাছে সেল করে। আপনি এখানে আপনার ওয়েবসাইট রেখে ওয়েবসাইটকে কি করতে পারেন, কারণ এখান থেকে আপনি 5 জিবি জায়গা নিলেন, এখান থেকে আপনাকে 5 জিবি জায়গা দেওয়া হলো। ওকে, এই স্যার, এইখান থেকে কি হয়, এটা কিন্তু 24 আওয়ার্স লাইভ থাকে, এন্ড এগুলা খুবই শক্তিশালী হয়। এই রুমগুলো একদম ঠান্ডা থাকে, একদম ঠান্ডা থাকে, যাতে করে কোনো প্রবলেম না হয় এই সার্ভার গুলার। এই সার্ভার সম্পর্কে আরো বিস্তারিত জানলে সার্ভার লিখে সার্চ করে আপনি কিছু ভিডিও বা এগুলো দেখলে বুঝতে পারবেন। আর আপনার এই পুরো সার্ভারের মধ্যে এই যে 5 জিবির মধ্যে আপনার যে ওয়েবসাইটটা আপনি হোস্ট করলেন, এই 5 জিবি কি, এই 5 জিবি হচ্ছে হোস্টিং। বুঝতে পারছি? বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি, মেমোরি কার্ডের মতো জাস্ট। হ্যাঁ, অনেকটা ধরতে পারেন, বাট জমির মতো এখানে অবস্থা এটা ভাইয়া, কম্পিউটার আর জমির কি, মতো। শুধু মেমোরি কার্ড যে তা না, কম্পিউটারে বিঘা তো আপনার কাটা। কোনো কিছু রান করে না, তাই না? মেমোরি কার্ড ফেলে রাখলে পড়েই থাকবে, বাট এটা লাইভ কম্পিউটার। যে হোস্টিং কম্পিউটারে আপনি হলো সফটওয়্যার রান করতে পারবেন, একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা রান হবে, আপনার সিএসএস এইচটিএমএল ফাইল সে রিড করতে পারবে। ভাইয়া, জিনিসটা আপনার কি এই বিঘার কাঠা ডেসিমল, তার এটার মতো না। হ্যালো ভাইয়া, উম বুঝতে পারি নাই শুরুতে কি বলেন, হ্যাঁ বলেন। হোস্টিং আমার মনে হয় যে একটা জমি কেনার মতো একটা জায়গা। আর হ্যাঁ, অনেকটা, অনেকটা। আর ডোমেনটা হলো সেই জায়গাটার একটা নাম, যে ওই জায়গায় কিভাবে যেতে হবে এরকম কিছু। হ্যাঁ, গুড এক্সাম্পল, ওইরকম অনেকটা ডোমেনটা কাছাকাছি। দলিল হইতে পারে। এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি না, বাট হ্যাঁ কাছাকাছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, এই হোস্টিং এর মধ্যে কি কি বিষয় দেখতে হয় আমাদের। হোস্টিংটা কি একটা কম্পিউটার ধরে, ঠিক আছে, শুধু স্টোরেজ না। স্টোরেজ হলে কি জাস্ট যা লোড করে রাখি আর একটা কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করতে হয়, বাট এটা হচ্ছে একটা কম্পিউটার, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা রান করবে, ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে সে ওই অনুযায়ী রেসপন্স করবে, সবকিছুই করবে। সো এইটাতে আমার কি কি জিনিস লাগবে এটা আমি দেখতে হবে। সর্বপ্রথম হচ্ছে স্টোরেজ। স্টোরেজটা কেমন লাগতে পারে, একটা ওয়েবসাইটের স্টোরেজ কেমন হইতে পারে, একটা মাঝারি মানের ওয়েবসাইট হইতে পারে 300 এমবি, 250, 300, 400 এমবির মতো হইতে পারে। এটা একটু বড় সাইজের যেই সাইট গুলো হয়, যেগুলো হচ্ছে 500, 600 এমবির মতো হইতে পারে। আর যেগুলো হচ্ছে ই কমার্স সাইট বা আরো বড় সাইট যেগুলো, সেগুলো হচ্ছে দেখা যায় যে 1 জিবি বা তারও বেশি হইতে পারে। বাট আমাদের ওরকম লাগবে না, আমাদের বেশিরভাগই অ্যাসাইনমেন্ট করার জন্য মাঝারি মানের ওয়েবসাইট গুলো লাগবে বলে আমি আশা করতেছি। যেমন হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি 1 জিবি, 1 জিবিতে কয়টা সাইট করতে পারবো, আমি যদি ধরি যে মাঝারি মানের ওয়েবসাইট হয় 3টা বা অনেক সময় 4টা সাইট আমি করতে পারবো এখানে। এখন এটা দেখে আমি অ্যাসাইনমেন্ট করতে পারবো না? অবশ্যই পারবো। আমি 1টা, 2টা, 3টা অ্যাসাইনমেন্ট করলাম, তারপর দেখা গেল আমার কোনো একটা প্রবলেম হচ্ছে বা জায়গা নাই, আমি একটা সাইট করবো, যেই অ্যাসাইনমেন্টটাতে মার্কস পেয়ে গেছি ওটা রিমুভ করে দিয়ে আরেকটা সাইট করলাম। আচ্ছা, এখন যদি ধরেন যে এটা বেশি প্রেসার হয়ে যাবে, তাহলে 2 জিবি চুজ করতে পারেন, খুব বেশি প্রাইসের পার্থক্য না। বা যেখান থেকে নিবেন ওইখানে দেখে নিবেন 1 জিবি থেকে 2 জিবি কতটুকু আপনার রেঞ্জে পার্থক্য আছে। তো 2 জিবি যদি হয় ওরকম, আপনি ডাবল 6টা সাইট করতে পারবেন বা 7টা সাইট করতে পারবেন আপনি। হ্যাঁ, যখন আপনার দেখা গেল 6-7টা সাইট করার পরে রিয়েক্টের ডিলিট করার দরকার হলে ডিলিট করে কাজ করতে পারবেন। হ্যাঁ, এখন আপনার রিয়েক্ট মনে ডিপ হলো যে তৈরিতে এইভাবে যদি আমি কাজ করি,
এন্ড অফ দ্য ডে আমার কি হইলো, আমার অনেকগুলো সাইট রিমুভ করতে হলো, আবার নতুন কাজ করতে হলো, আমার কিন্তু খুব বেশি স্টোর করতে পারতেছি না আমি। স্টোর করারও প্ল্যান যদি থাকে তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারি 4-5 জিবির মতন একটা স্টোরেজ হলে আমরা কিন্তু ভালো মানের একটা ওয়েবসাইট করতে পারবো, অনেকগুলো ওয়েবসাইট করতে পারবো, ওইগুলো স্টোর করে রাখতে পারবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ফ্রি এসএসএল ইনস্টল। আচ্ছা, ফ্রি এসএসএল ইনস্টল বা এসএসএল জিনিসটা কি, তাই না? দেখেন, নট এরকম সাইট দেখছেন না আপনারা? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে এসএসএল না থাকলে এরকম নট সিকিউর দেখায়। এই জিনিসটা যদি দেখা যায় থাকে, আপনার সাইটটা র্যাঙ্কে আসতেও প্রবলেম হবে, আর ক্লায়েন্টও আপনার সাইটটাকে ট্রাস্ট করবে না। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে এরকম রেড মার্ক, তার মানে এটাতে এই ওয়েবসাইটে এসএসএল নাই। আরটা হচ্ছে এইরকম রেড মার্ক না, নট সিকিউর লেখাটাই যে দেখেন রেড না, বাট নট সিকিউর লেখা আছে। তার মানে এসএসএল আছে, এই সাইডে এখন অ্যাক্টিভ হয় না, অত সময় লাগবে। এখন আমাদের এই এসএসএলটা কি করতে হয়, আলাদা পারচেস করতে হয়। ফাইন, এখন আমরা আলাদা যদি পারচেস করে সেট আপ করতে যাই, একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস নিয়ে এসে ওই জিনিসটাকে সেট আপ করাটা কিন্তু টাফ, বা প্রপারলি নাও হইতে পারে, প্রবলেম হইতে পারে। So আমরা যদি ওই প্যাকেজের সাথে এটা পেয়ে যাই তাহলে ভালো না আমাদের জন্য, জি ভাইয়া, তাহলে তো সেট আপ অনেক করা ভালো। থাকলো। তারপরে যেটা সেটা হচ্ছে ডোমেইন লাগে একটা, হোস্টিং চালাইলে তো ডোমেইন লাগবেই। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজের ভিতরেই ডোমেইনটাও ইনক্লুডেড। আচ্ছা, ডোমেইনটা ইনক্লুডেড নিলে একটা অসুবিধা আছে, প্রাইসটা অনেক সময় একটু বেশি বেশি লাগে। ইনক্লুড করে সেল করতেছে, হয়তো প্রাইসটা কোনো কারণে তারা বেশি রাখতে পারে, আমার একটা সন্দেহ হইতে পারে। তো আমি খুঁজলাম, কোথাও একটা পাইলাম 1200-1300 টাকা একটা ডোমেন পাইছি। আবার কোথাও গিয়ে দেখলাম যে 5 জিবি হোস্টিং আমি হয়তো বা দেখা গেছে যে ধরেন 1500 টাকায় পাইছি সাপোজ। তাহলে আমার মোটামুটি দেখা গেলো 3000-এর নিচে আমার প্যাকেজ সাজানো হয়ে গেল, 5 জিবির প্যাকেজ। আমি তো মহা খুশি, কারণ এইখান থেকে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়েছে, তাই না? 3800 টাকার প্যাকেজ আমি কিন্তু 3000-এর নিচে সাজাই ফেলছি, আমার 1000 টাকা সেভ হয়ে গেছে। গুড, খুব ভালো কাজ হয়েছে। এখন প্রবলেম হইলো, আপনি কাজ করতেছেন, হঠাৎ করে আপনার ওয়েবসাইটে একটু প্রবলেম হইলো। এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা কার কাছে যাব বলেন তো? লাইভ সাপোর্টে যাব। হ্যাঁ, হোস্টিং আমার প্রোভাইড। ডোমেইন এক জায়গাতে, হোস্টিং আরেক জায়গাতে, কার লাইভ সাপোর্টে যাব বলেন? যার যেটা মনে হয় ওইটাই বলেন। প্রবলেম ডিটেক্ট করে তো দুজনের সাথে কথা বলা দরকার, ওকে, যদি ধরেন দুজন। আমি সর্বপ্রথম গেলাম ডোমেইন হোস্টিং প্রোভাইডার কাছে। ওকে, এখন হোস্টিং প্রোভাইডার কাছে গেছি, সে একটু 10-15 মিনিট আমাকে ঘুরাই বললো, না হোস্টিং এ কোনো প্রবলেম নাই, সব ঠিকঠাক, এটা আপনার ডোমেইনের প্রবলেম, ডোমেইন প্রোভাইডারের কাছে যান। ডোমেইন প্রোভাইডারের কাছে যাওয়ার পরে উনি এক্সাক্ট এই অ্যান্সারটাই দিছে। এখন আপনি কি করবেন? দুজনের নামে মামলা করে দিবেন? করতে তাহলে পারেন, তো দোষ। বাট নিজেরও ঝামেলা আছে, মামলা করলে নিজেকেও অনেক দৌড়াইতে হয়, তাই না? যদি কারো এক্সপিরিয়েন্স থাকে হয়তো বা বলতে পারবেন। আচ্ছা, এখন প্রবলেম হইলো, তাহলে এই ঝামেলায় গিয়া লাভ আছে? আমার সমস্যাটা কি হবে, এ বলবে ওর সমস্যা, ও বলবে এর সমস্যা। আর আমার উচিত কি, এক জায়গা থেকে যদি আমি প্যাকেজটা নিয়ে নেই, তাহলে কি হবে, আমার কোনো প্রবলেম হলে ওকে গিয়ে ধরবো। যদি বলো ডোমেনের প্রবলেম, ঠিক আছে, ডোমেন আপনাদের কাছ থেকে নেওয়া, হোস্টিং এর প্রবলেম, হোস্টিং আপনাদের কাছ থেকে নেওয়া। বুঝতে পারছি? এটা শুধু জি আজকের ভাইয়া। ডোমেন হোস্টিং সিলেক্ট করবেন, আপনাদের নেক্সট ক্লাসে ডোমেন হোস্টিং লাগবে এই জন্য শেয়ার করতেছি না। আপনি লাইফ টাইম যতদিন এইটা নিয়ে ফ্রিল্যান্সিং করবেন ওয়েবের সেক্টরে, সব সময় আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এগুলা জাস্ট ইনফরমেশন, এগুলা একদম ফ্যাক্ট। এগুলা সব সময় মাথায় নিয়ে ঘুরতে হবে, যাতে করে নিজেও না ঠকেন, আপনার কাছে যে সার্ভিস নিতে হবে সেও যাতে না ঠকে। কারণ যে সার্ভিস নিতে হবে সে সবসময় আপনাকে স্মার্ট মনে করে, জানে যে আপনি স্মার্ট ডিসিশন নেবেন তার জন্য। একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় ক্লায়েন্ট আমাদেরকে খুব বিশ্বাস করে বলে, ঠিক আছে ডোমেন হোস্টিংটা তুমি আহ দেখাই দাও কোথা থেকে নিবো, ডোমেন হোস্টিং তুমি পারচেস করে দাও, আমি তোমার অর্ডারের মধ্যে পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে, তাহলে ডোমেনটাও যদি আমাদের প্যাকেজের ভিতরে এরকম থাকে আমাদের জন্য ভালো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথের বিষয়টা কি, এটা একটু কমপ্লেক্স, আমি সহজ করে বুঝাই। একটা ওয়েবসাইটে কি পরিমাণ মানুষ ভিজিট করতে পারবে, এইটা হচ্ছে ব্যান্ডউইথ। এটার আরো কঠিন ব্যাখ্যা আছে, আমি সহজ করে বুঝাচ্ছি। ধরেন একটা ওয়েবসাইটে লিমিটেশন আছে যে 10 জিবি ব্যান্ডউইথ মান্থলি, ব্যান্ডউইথটা মান্থলি হয় 10 জিবি ব্যান্ডউইথে। ধরেন আপনার ওয়েবসাইট অনেক ভারী, 10 জিবি ব্যান্ডউইথে 1000 মানুষ ভিজিট করতে পারবে। ধরেন 25তম দিনে আইসা 1000তম মানুষটা আপনার ওয়েবসাইট ভিজিট করে ফেললো, আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে গেল।
ব্যান্ডউইথটা এটা কিন্তু স্টোরেজের সাথে সম্পর্কিত না, ব্যান্ডউইথ নিয়ে কথা বলতে। ব্যান্ডউইথটা শেষ হয়ে গেলে কি হবে, আপনার সাইটটা ডাউন হবে, তখন মানুষ বলে সার্ভার ডাউন হচ্ছে। এটা আপনারা অনেকেই ফেস করছেন যখন কোনো একটা গভর্নমেন্ট ওয়েবসাইটের রেজাল্ট দেখতে গেছেন। জি ভাইয়া, এটা হ্যাঁ তো হ্যাঁ হিউজ লোড থাকে, এটা অফকোর্স একসাথে এত ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারে না, ভারতের ভিসা করার সময় হয় এই সার্ভার ডাউন প্রবলেম। হয় তাই না? অনেক ওয়েবসাইটে দেখবেন অনেক ক্ষেত্রে সার্ভার ডাউন হয়, কিছু একটা অফার ভারতের দিছে। ভিসা প্রসেস করার সময় হয়। হ্যাঁ, এখন তো ভাইয়া এই এক মাসের জন্য এডিশনাল কিছু নেওয়া যায় না, ব্যান্ডউইথ হ্যাঁ বেশি করে এটা নেওয়া আসে। যায় না এখন এরকম? এডিশনাল ব্যান্ডউইথ যদি বাড়াইতে চান, 5 জিবি ব্যান্ডউইথ ধরে যদি বাড়াইতে চান, সেটা 2 থেকে 3 হাজার টাকা আপনার খরচ পড়বে, এটা শিওর থাকে। মানে পুরা হোস্টিং এর যে 1 বছরের প্যাকেজ, এটা আপনার ওই 1 মাসে তার থেকে বেশি খরচ হয়ে যাবে যদি ব্যান্ডউইথের ঝামেলা একবার পড়ে। এখন তারা বলবে ওয়েট করেন, 1 তারিখে গিয়ে সাইট লাইভ হয়ে যাবে। কারণ আপনার সবসময় কি এই সিচুয়েশন থাকে যে 1 তারিখ কোনো সাইট অফ থাকবে? সাইট অফ যদি থাকে অনেক দিন, তাহলে দেখা যাবে আপনার গুগল থেকে র্যাঙ্ক হারাবেন, ভিজিটর হারাবেন, অনেক কিছু হারাই ফেলবেন, তাই না? সো ব্যান্ডউইথের ব্যাপারে ক্লিয়ার হয়ে নিবেন। আপনাদের মোটামুটি 15 থেকে 20 জিবি ব্যান্ডউইথ হলে হয়ে যাবে মান্থলি। আনলিমিটেড যে লাগবেই তা না, এখানে দেওয়া আছে দেখেই যে আনলিমিটেড লাগবে তা না। বাট আনলিমিটেড হলে আপনি একটু টেনশন ফ্রি থাকতে পারবেন, যে আপনার ঝামেলা নেই। কোন মাসে হঠাৎ করে ভিজিটর বেশি আসা শুরু হয় বলা যায় না। আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে গেছেন ধরেন, প্রচুর ক্লায়েন্ট আপনাকে সার্চ করতেছে, হইতেই পারে তাই না? আচ্ছা, ব্যান্ডউইথ কিভাবে কাজ করে ভাই? ওই যে এটাই, আপনার এটা কি তো পরিমাণ বুঝতে মানুষ ভিজিট করতেছে সাইটে, আপনার সাইটে যে পরিমাণ মানুষ ভিজিট করবে, আপনার সার্ভার তো ওই পরিমাণ রিসোর্স খরচ হচ্ছে ওকে সাইটটা দেখানোর জন্য। এটা হচ্ছে সার্ভারের রিসোর্স আচ্ছা, আর কি। ভাইয়া এটা কি আপনার অপটিমাইজের উপর নির্ভর করে অনেকটা, যে আমার অপটিমাইজ করা হয়েছে থেকে এই জন্য ট্রাফিক এরকম? সেটাও বাকি অপটিমাইজেরও তো একটা লিমিট থাকে। ধরেন আপনার একটা পেজ লোড করতে প্রায় 1 MB মতন করে খরচ হয়। সো আপনার যদি 1 জিবি ব্যান্ডউইথ থাকে, তাহলে 1000 বার কেউ যদি আপনার ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করে, তাহলে ব্যান্ডউইথটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এত কমপ্লেক্স জায়গায় যাওয়ারই দরকার নেই। ধরে নেন যে একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্ট পরিমাণ মানুষ ভিজিট করতে পারবে প্রতি মাসে, এটা হচ্ছে ব্যান্ডউইথ। যেখানে যদি আনলিমিটেড থাকে, আনলিমিটেড মানে কি আপনাকে তো একবার আনলিমিটেড দিয়ে দিবে বিষয়টা এরকম না, আপনার একটা লিমিট থাকলো। ধরুন তো শুরুতে একটা হিউজ অ্যামাউন্ট 20 জিবি থাকলো, তারপর যদি 20 জিবি ফিল হয়ে যায়, এটা অটোমেটিকলি 100 জিবি হয়ে গেল। 100 জিবি ফিল হয়ে গেলে তাকে বললেন ভাই 100 জিবি ফুল হয়ে গেছে, বাড়াই দেন, 200 জিবি করে দিল। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আচ্ছা, হুম। ওই যে কিছু কিছু হোস্টিং প্রোভাইডার আছে যারা এই যে আপনার মান্থলি হিসাবে, মাসিক হিসাবে পেমেন্ট নেয়। লাইক অ্যাজ যে মনে করেন 10 জিবি পিডিআইএক্স সার্ভার, যেটা মান্থলি হিসেবে, এই হোস্টিং গুলো কিরকম হয়? মানে সার্ভিস কোয়ালিটি কিরকম? এটা জাস্ট একটা পেমেন্ট মানে মেথড, প্রাথমিক। বাট মান্থলি কিন্তু জিনিসগুলো তো প্রাইস বেশি পড়ে। অথবা আপনি কমে কমে দিতে পারতেছেন দেখে আপনার জন্য ভালো, বাট সবসময় কিন্তু আপনার ওইরকম সিচুয়েশন থাকবে না। তো আপনি যদি একটা লম্বা টাইমের জন্য ডোমিনোস না দেন, ধরেন মান্থলি একটা কোনো কারণে পেমেন্ট আপনি সেন্ড করতে পারতেছেন না, হইতেই পারে একটা, তারা কি করবে, আপনার পেমেন্টের জন্য তো ওয়েট করবে না, ওয়েবসাইটটা অফ থাকবে তাই না? হ্যাঁ এটা আপনার তো ওয়েবসাইটের হেলথের জন্য অবশ্যই ভালো না। আপনাকে এই জিনিসটাও মেকশন করতে হবে। বা দেখা যাচ্ছে মান্থলি পেমেন্ট করতেছেন দেখে আপনার জন্য সুবিধা দেখেই যে সবসময় এটা ভালো, বিষয়টা এরকম না কিন্তু। ঠিক আছে, সো এটা আপনার সুবিধা অসুবিধার উপরে। আচ্ছা। হ্যালো, হুম হুম। আমার হচ্ছে আপনার পেইড ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, আমার সাইট আছে একটা। তো এই মুহূর্তে আমার জন্য একটু সমস্যা পেইড ডোমেইন হোস্টিং না। আমি চাচ্ছিলাম যে আমি যদি ফ্রিটায় প্র্যাকটিস করেন কিছুদিন পরে নেই, তাহলে কি প্রবলেম হবে? না, প্রবলেমের তো কিছু প্রবলেম নাই, আপনি যদি থাকে ওটাতে প্র্যাকটিস করবেন। এক পোর্টফোলিওর জন্য আপনি যখন সুযোগ হয় তখন একটা ডোমেন নিয়ে নেবেন। জি স্যার, আমি সেটাই বলতেছিলাম। হুম আপাতত আমি ফ্রিটায় যদি অ্যাসাইনমেন্ট হুম, বা ঠিক আছে। আদার্স আচ্ছা, করে আনলিমিটেড কিছুদিন ডাটাবেস পরে দেখেন। নেই। এখন আনলিমিটেড ডাটাবেজের বিষয়টা কেমন, ধরেন একটা বাটিতে আপনি একটা বল রাখতে পারেন। ঠিক আছে, ধরেন একটা ক্রিকেট বল বা ফুটবল আপনি রাখতে পারেন একটা বাটিতে। সো আপনাকে আমি 3টা বাটি দিলাম, 50টা বল দিয়ে বললাম এগুলো সব বাটিতে রাখেন। আপনি কয়টা বল রাখতে পারবেন? একটা বাটিতে একটা বল জায়গা। আপনাকে আমি 50টা বল দিয়েছি এবং 3টা বাটি দিয়ে বলছি বলগুলা বাটির মধ্যে রাখেন। আপনি টোটাল কয়টা বল রাখতে পারবেন? তিনটা। 3টা। বাট তিনটা আপনার কাছে রাখতে তো পারবো। বল বল আছে আরো 47টা, বলের কি হবে? হলে তো আপনার লাগবে। এইখানে তার মানে কি বুঝলাম, শুধু বল আমার কাছে বেশি থাকলেই হচ্ছে না, আমার কাছে ওই যে বাটিটা বা ওই যে যে বাটি রাখার যে জায়গাটা ওটাও লাগবে তাই না?
ভাই সো তাহলে এখানে তো একটা কোশ্চেন একটা ওয়েবসাইটের চলে জন্য আসে, একটা ডাটাবেস দরকার হয়। 1 জিবি, আর এখানে আনলিমিটেড এই হ্যাঁ, ডাটাবেস। একটা তো ওই একটা ওয়েবসাইটের জন্য একটা ডাটাবেস দরকার হয়। এখন ধরেন আপনার ডাটাবেস আছে তিনটা ডাটাবেস আছে। আপনাকে আমি হোস্টিং দিয়ে দিলাম 50 জিবি, খুব সস্তায়। আপনি টোটাল কতগুলো ওয়েবসাইট করতে পারবেন 50 জিবিতে? 1 জিবিতে প্রায় তো 3টা করে করা যায়, তাহলে 50 জিবিতে কিরকম সাইট করতে পারবেন? 150, 150। ওকে, বাকি আর কার কি মত, কতগুলো সাইট করতে পারবো? তিনটা ডাটাবেস আছে জাস্ট, কিন্তু আমাদের হোস্টিং আছে 50 জিবি। টোটাল কতগুলো সাইট আমি করতে পারবো? 3টা ডাটাবেসে 3টা সাইটই করা যাবে, তিনটা সাইট, কিন্তু কিন্তু আমার তো জায়গা রয়ে গেল, আরো যে জায়গা রয়ে গেল 49 জিবি, অপচয় হবে, ওগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে না। বুঝতে পারছি? বেশি হলেই যে আমাদের জন্য ভালো এরকম না। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন তাহলে ওই প্যাকেজের লাভ কি? লাভ আছে। আপনি যদি কালকে দারাজ.কম বানান, আপনার ডাটাবেজের দরকার নাই, আপনার স্টোরেজ দরকার। বুঝতে পারছি? বাট আমাদের জন্য কি দরকার? আমাদের জন্য ডাটাবেসটা ইম্পর্টেন্ট। সো এখানে আনলিমিটেড ডাটাবেজের একটা অপশন আমরা পাচ্ছি। আপনি আনলিমিটেড ডাটাবেজ অথবা অ্যাটলিস্ট 10 থেকে 20টা ডাটাবেজ যাতে থাকে এরকম একটা হোস্টিং সিলেক্ট করবেন। তাছাড়া আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, অলদো আপনাদের ইমেল অ্যাকাউন্টটা লাগবে না আনলিমিটেড, তারপরে এখানে দেওয়া আছে যেহেতু আমাদের নিজস্ব সার্ভার, আমাদের এটা স্টুডেন্টদের জন্য আমরা এটা ফুল দিয়ে রাখছি। আপনাদের হয়তো বা অল্প কিছু ইমেল লাগতে পারে। ইমেল বলতে হচ্ছে ওয়েব মেল, যেমন admin@joraiti.com, info@codemanbd.com, এই টাইপের ইমেল গুলো হয় ওইগুলা। সো আপনার ওয়েবসাইট যেরকম হবে আপনার ডোমেন নেম, ওইটার আন্ডার আপনি এরকম ইমেল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেনটা কি? সাবডোমেন হচ্ছে একটা ওয়েবসাইট তো মেইন ডোমেনে করলেন, এখন আরেকটা ওয়েবসাইট আপনি করবেন, কোথায় করবেন? তখন ওই সি প্যানেল থেকে সাবডোমেন ক্রিয়েট করা যায়। কেমন সাবডোমেন? আপনার ডোমেন নেমটা সুবহু থাকতে হবে, তার আগে কোনো একটা কিছু অ্যাড করে আপনি বানাইতে পারবেন। ধরেন new.joraiti.com, এইটা আপনার একটা নতুন সাবডোমেন হয়ে গেল। এটাতে সম্পূর্ণ ভিন্ন একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কারণ আরেকটা ওয়েবসাইট করলে assignment.joraiti.com, আবার আরেকটা করলেন assignment2.joraiti.com, assignment3. প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট হবে আপনার, এগুলোকে বলে সাবডোমেন। সেই সাবডোমেন যদি আপনাকে 2টা 3টা করতে দেয়, আপনার কিন্তু প্রবলেম, জায়গা যতই থাকুক সাবডোমেনের কারণে আপনার দেখা যাবে কাজটা করতে পারবেন না। তো সাবডোমেনটা আনলিমিটেড বা বেশি করে যদি পান এরকম জায়গা থেকে নেওয়া উচিত। অ্যাডন ডোমেনটা একটু ডিফারেন্ট। অ্যাডন ডোমেনটা হচ্ছে প্রত্যেকবার ডোমেন কিনে কিনে আপনি সেম হোস্টিং অ্যাড করতে পারবেন, হোস্টিং বারবার কিনতে হচ্ছে না। যেমন হচ্ছে একটা কম্পিউটার, সেটা তো 2টা 3টা মনিটর লাগানো যায় না, ওরকম। বাট মনিটর গুলো তো আপনাকে কিনতে হবে, তাই না? সেম ভাবে আপনি ডোমেন গুলো কিনলেন, কম্পিউটার একটাই রইলো, সেটার মধ্যে জাস্ট ওই ডোমেন গুলো অ্যাড করে করে আপনি কাজ করতে পারবেন। সেগুলো আলাদা আলাদা ওয়েবসাইট হিসেবে কাজ করবে। ওটাকে অ্যাডন ডোমেন বলে। অলদো আপনাদের এটা লাগবে না অ্যাডন ডোমেনটা, অ্যাডন ডোমেনে তারপরে আনলিমিটেড অপশন আছে দেখে আমরা দিয়ে দিছি। কন্ট্রোল প্যানেল, সি প্যানেল যেটাকে বলে। সি প্যানেল জিনিসটা কি? সি প্যানেল জিনিস হচ্ছে কন্ট্রোল প্যানেল, বা আমরা যেমন ধরেন আমি কি কম্পিউটার ইউজ করতেছি, অপারেটিং সিস্টেম ম্যাক ওএস। আমাদের এখানে অনেকে হয়তো আছেন যারা উইন্ডোজ ইউজ করতেছেন, অনেকে হয়তো আছেন লিনাক্স ইউজ করতেছেন, তাই না? এখন এগুলা কি অপারেটিং সিস্টেম। এখন কেউ যদি নতুন কালকে কম্পিউটার কিনে, আপনি তাকে কোন অপারেটিং সিস্টেমটা সাজেস্ট করবেন বলেন তো? উইন্ডোজ। উইন্ডোজ। কারণ কারণ কি? ইউজার ফ্রেন্ডলি, ইউজার অনেক ফ্রেন্ডলি, সহজ। কমন, সবাই এটাতে কাজ জানে, কোনো প্রবলেম হলে এটা সলভ করা পসিবল হবে, অনলাইনে রিসোর্স অ্যাভেলেবল, তাই না? আচ্ছা, এরকমই সেম ভাবে আপনাকে এইখানে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে সি প্যানেলটা হচ্ছে মোস্ট কমন কন্ট্রোল প্যানেল, এন্ড এইখানে রিসোর্স সবচেয়ে বেশি। এই কারণে কেউ যদি এই সি প্যানেলটা হ্যান্ড প্র্যাকটিস করেন বা ক্লায়েন্টদেরকেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রোল প্যানেল যেটা নিয়ে এছাড়াও প্যানেল আছে এইচ প্যানেল, তারপরে হচ্ছে আহ অনেকের ডিরেক্ট অ্যাডমিন আছে। এই ধরনের বিভিন্ন প্যানেল পাওয়া যায় যেগুলো একটু সস্তা তুলনামূলক, বাট অনেক কিছুই ফিচার মিসিং পাবেন ওইখানে। তো এটাও একটু দেখে নেবেন যে আপনাকে কন্ট্রোল প্যানেল কি থাকে। লাইট স্পিড ওয়েব সার্ভার মানে বুঝাচ্ছি, দেখেন এইচ ডিডি বিএস এসএসডি। আচ্ছা, এসএসডি তে কেউ মুভ করছেন? এইচডিডি ইউজ করতেন আগে, এখন এসএসডি তে মুভ করছেন, এরকম কেউ আছেন? জি ভাই, জি ভাই আছে। স্পিডের পার্থক্য কেমন? হ্যাঁ অনেক আমি মুভ করেছি, অনেক পার্থক্য।
অনেক পার্থক্য, মোটামুটি তাই না? আমার ওই মানে আপগ্রেড ভার্সনের মতো চলে আসে একটা সেটা 5 বছর পুরো আগে। এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট, তাই মানে না? এক্সপিরিয়েন্স হচ্ছে ভাইয়া, হার্ড ডিস্কে ফটোশপ রান করতে অনেক সময় লাগতো, কিন্তু সময় এসএসডি তে লাগতো, রাইট। খুব তাড়াতাড়ি রান রান হয়ে যায়, প্রসেস করতে পারে, কম্পিউটারটার উপরে লোড কম পড়ে, তাই না? হয়। এসএসডিটা আসলে কয়েক গুণ না, কয়েক শত গুণ ফাস্ট। ঠিক আছে, ওদের যে বিষয়গুলো আপনি যদি এখানে একটু বিস্তারিত পড়েন তাহলেই বুঝতে পারবেন। আর এসএসডিটা হচ্ছে মডার্ন ড্রাইভ, বর্তমান জগতের ড্রাইভ। আপনার যদি হোস্টিং হয়, হোস্টিং এর ক্ষেত্রে তো আপনার আরো সুপার স্পিড দরকার। সেক্ষেত্রে আপনি যদি এইচডিডি ওয়ালা হোস্টিং নেন, সেটা 10 জিবিতে যতটুকু স্টোরেজ পাবেন, এসএসডি আপনার 1 জিবি পাবেন ওই প্রাইসের মধ্যে। এখন আপনার বুদ্ধিমান হলে কি করা উচিত? কম দামে এইচডিডি নেওয়া উচিত, তাই না? জি জি না স্যার, এসএসডি নেওয়া। আচ্ছা, আপনার অনেক চালাক। দাম সো যাই হোক কম দামে SSD না নিয়ে আমাদেরকে একটু বেশি খরচ হইলো, আমার ওয়েবসাইটের কন্ডিশন বিবেচনা করে আমাকে অবশ্যই একটা লাইট স্পিড ওয়েব সার্ভার সিলেক্ট করতে হবে, বা বা এসএসডি ওয়েব সার্ভার, যেটা এসএসডি বা M.2 এনভিডিয়া যেটাই লেখা থাকে, বুঝতে পারবেন যে এটার যে স্টোরেজটা এটা ভালো। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বললাম, আমাদের কাজ করার সময় প্রবলেম হবেই, মাস্ট, এটা শিওর থাকেন। ডোমেন হোস্টিং, সিপ্যানেল, ওয়েবসাইট এমন একটা সেক্টর, যেই সেক্টর আপনার প্রবলেম হবে, আপনি যত এক্সপার্টই হন আর যত নতুনই হন, আপনার ঝামেলা হবে। এই ঝামেলার জন্য আপনার দরকার হবে সাপোর্ট। যাদের অন্যান্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ডোমেন হোস্টিং এর অভিজ্ঞতা আছে তারা জানেন একটা সাপোর্ট ক্লোজ করতে ডোমেন হোস্টিং এর অলমোস্ট 2 থেকে 3 দিন সময় লাগে। 72 ঘন্টার মতো সময় নেয় তারা সলভ করতে। কিছু সমস্যা 24 ঘন্টায় সলভ হয়, বেশিরভাগ সমস্যায় 3 দিন পর্যন্ত যায়। এখন আমাদের যে কন্ডিশনে আমরা আছি, আমাদের তো এরকম না যে বিশাল বড় একটা ওয়েবসাইট আমরা সময় হাতে নিয়ে আমরা আগাবো প্রফেশনাল। আমাদের আজকে প্র্যাকটিস করছি, কালকে সাইট ডিলিট করে ফেলবো। আজকে প্র্যাকটিস করতে গিয়ে ঝামেলা হয়েছে, আমার এখন সাপোর্ট লাগবে, তাই না? 24 ঘন্টার মধ্যে সাপোর্ট লাগবে, যাতে করে আমি সমাধান করে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারি। সো আমাদেরও ওইরকম সাপোর্ট লাগবে। এখন এইখানে আরেকটা প্রবলেম আছে, আমরা সব কিছু দেখে নেই, নেওয়ার পরে ডোমেইন নেওয়ার পরে যখন একটা প্রবলেম হয়, একটা পেইড থিম আমাকে দেওয়া হয়, তখন এইটাই আপনাদের আরেকটা জিনিস শেয়ার করে দেই, এইটাই আপনাদের কোর্স চলাকালীন বা ফ্রিল্যান্সিং শুরুর আগ পর্যন্ত লাস্ট কস্ট। বুঝতে পারছি? মার্কেট প্লেসে নামার আগ পর্যন্ত এটাই আপনাদের লাস্ট কস্ট। এরপর আর কোনো কিছু কিনতে হবে না। এরপরে যা যা প্রিমিয়াম লাগবে, থিম প্লাগইন যা লাগবে, সবকিছুই আমরা প্রোভাইড করবো, কারণ ওটা আমাদের হাতে আছে, ওটা আমাদের কাছে রিসোর্স আছে। আর বাকি এটা ভাইয়া, আপনার নিজের অ্যাসেট, এই জন্য এটা আপনাকে পারচেস করতে হবে। হ্যালো ভাইয়া, হুম হুম। তো এইখানে যে প্রাইসটা আছে এটা তো সর্বজনীন, মানে সবার জন্যই তো। আমরা স্টুডেন্ট হিসেবে কি ডিসকাউন্ট পাবো? ওকে, যাচ্ছি ওদিকে, দেখা যাক। আর বাকি এই ওয়েবসাইট শেয়ার করছি দেখে এখান থেকেই কিনতে বলতেছি তা না, এটা হ্যাঁ, এটা কোডম্যানবির নিজস্ব সার্ভার। বাট আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, আমাদের এই রিলেটেড কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আমরা কোর্স নেওয়ার সময় আপনাদের বলি নাই যে আমাদের কাছ থেকে অন্য কোনো প্রোডাক্ট পারচেস করতে হবে। আপনি যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন, আমরা জাস্ট আপনাদের কাছে শেয়ার করতে পারি। বাকি আমাদের কাছে পারচেস করলে আমাদের টিম থেকে 24 আওয়ার সাপোর্ট নিতে পারবেন এই ডোমেন হোস্টিং এর বিষয় আর কি। আর এখন দেখেন যেটা ঝামেলা হয়, সব ঠিকঠাক, সস্তায় পাইছেন, সবকিছু পাইছেন, সব সার্ভিস পাইছেন। প্রবলেম হয়েছে যখন একটা পেইড থিম আমরা দিছি, ওটা ইনস্টল করতে গেছেন, সব সার্ভারে পেইড থিমটা প্রপারলি ইনস্টল হয় না, অনেক ধরনের এই ঝামেলা ওই ঝামেলা আটকায় দেয়। যদি আটকায় দেয়, আপনি গিয়ে তাদেরকে বললেন ভাই আমার এই সমস্যা হয়েছে, আমার সাইটটা একটু দেখেন, আমি থিম ইনস্টল করতে পারবো। সে বলবে থিম কি? বলবেন ওয়ার্ডপ্রেসের থিম। ওয়ার্ডপ্রেস তো নাই আমাদের। বলবেন না, ওয়ার্ডপ্রেস তো সিপ্যানেল থেকে ইনস্টল করছি। সে বললো সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, এটা তো আমরা জানি না ভাই, সিপ্যানেলে কোনো সমস্যা হলে বলেন, সলভ করে দিই। অফকোর্স স্বাভাবিক, সেই যে আছে সার্ভারের, সে তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানার কথা না, কথা। বাকি হ্যাঁ, অনেক প্রফেশনাল কোনো জায়গা থেকে যদি নেন যেটা প্রাইস অনেক হাই, সে হয়তো একদম ছোট ছোট বিষয় আপনাকে সাপোর্ট দিবে। বাট এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে কখনো আপনাকে ওয়ার্ডপ্রেসের ভেতরের সাপোর্ট গুলাও যে দিবে, এটা কোনোদিনও সম্ভব না। যদি কারো অভিজ্ঞতা থাকে আপনাদের ব্যাচে, তার কাছে জিজ্ঞেস করে নিয়ে তাহলেই বুঝতে পারবেন। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাপোর্ট না পান, তাকে যদি বুঝাইতে না পারেন কোথায় প্রবলেম, আপনি যদি অতটুকু এক্সপার্ট হন, বুঝতে পারেন যে সি প্যানেলের কোন জায়গায় কি করলে এটা সলভ হয়ে যাবে, তাহলে তো আপনি এক্সপার্টই হয়ে যেতেন। এখন আপনার ওয়ার্ডপ্রেসও বুঝে এবং তাদের সার্ভারটাতে এই সবকিছু সাপোর্ট আছে, এরকম কোনো জায়গা থেকে তো নিতে হবে, তাই না? তো এইটা একটু মেক শিওর করে নেবে যে আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট পাবো কিনা। বুঝছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। Okay. অনেকে আছে কথাও বলে না, কিছু লিখেও না, তারা আসলে জাস্ট উপস্থিতি হাজিরা দেওয়ার জন্য আসছে। টেক্সট করবেন, কথা বলবেন, কারণ লাইভ ক্লাসের আপনাদের জন্যই। আপনার কথা বলবেন, আপনারা টেক্সট করবেন, কোশ্চেন করবেন। যারা কোশ্চেন করতেছে আমি কিন্তু তাদের সাথে কথা বলতেছি। ওকে, এখন এই গেল হচ্ছে আমার মোটামুটি এই সার্ভিসগুলো দেখে আমি যে কোনো জায়গা থেকে নিতে পারি, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো জায়গা থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন।
এখন এরপর বাই নাও করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখন আপনার চিন্তা হইতে পারে যে কোডমেন্ট স্টুডেন্টের জন্য একটু আগে একজন বললো কি করতে পারে, এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এটা শুধু আচ্ছা আমি এটা আবার একটু মেনশন করি, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। ইউটিউবে ভিডিওটা যাবে, ইউটিউব থেকে ভিডিও দেখে কেউ যদি আসেন, এটা আপনাদেরকে আপনার আগের যে প্যাকেজ গুলো দেখছেন আপনাদের জন্য ওই প্রাইসটাই থাকবে, স্টুডেন্টদের জন্য স্পেশালি শুধুমাত্র এই ডিসকাউন্টটা। আচ্ছা এইখানে আমাদের দেখতে হবে কোন প্যাকেজটাতে ডিসকাউন্ট আছে, আমরা এই প্যাকেজটাতে একটা ডিসকাউন্ট পাচ্ছি। আচ্ছা এই প্যাকেজটার প্রাইস কত ছিল? 3800 না? দেখি তো, সম্ভবত 3800 ছিল, হ্যাঁ 3800 ছিল, 3800। 3800 ছিল। 3800। স্টুডেন্টদের জন্য কত দেওয়া হয়েছে? 3600। আচ্ছা 2600। 2600। মানে এখানে আমরা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাচ্ছি, রাইট? খুব একটা পার্থক্য না, 1 জিবি থেকে 800 টাকা পার্থক্য মাত্র, এখানে আমরা 5 গুণ বেশি স্টোরেজ পাচ্ছি। ওকে, সো ভালো ডিল। যদি কারো সমস্যা না থাকে নিতে পারেন এরকম ডিল যদি নিতে চান, আর বাকি সবকিছুই সেম। আমাদের একটা বিষয় দেখবেন, 1 জিবির প্যাকেজই বলেন আর 5 জিবির প্যাকেজই বলেন, সবকিছুর সার্ভিস স্টোরেজ ছাড়া সব সেম, একদম কপি পেস্ট। আমি আমার কেনা আছে 273 করে দেই প্রতি মাসে, হিসাব আচ্ছা করলে কত বছরে? ধরেন 3 × 3600, ওই তো 3000 সামথিং হয়তো আপনার আসে। 6 মাস শেষ হয়ে আচ্ছা ভাইয়া, আমি যদি হুম হুম। এখন নিতে চাই আপনি কিনে দিতে পারবেন? এটা এই ওয়েবসাইটের থ্রুতে বাই নাও করতে হবে, আমাদের টিম আপনাকে প্রসেস করে অ্যাক্সেস দিবে। যেমন ধরেন বাই নাও ক্লিক করবো, ক্লিক করার পরে আপনাকে যেভাবে কোর্সে অ্যাডমিশন নিয়েছিলেন সেম ওয়েতে আপনাকে জিমেল অ্যাকাউন্ট, ফুল নেম এগুলা দিতে হবে সব। জাস্ট ডোমেন নেম যেটা সিলেক্ট করে আসেন না, এই যে একটু আগে চেক করছেন অ্যাভেলেবেল আছে, এটা দিবেন এখান থেকে। এই যে অ্যাড অর্ডার নোটস পাইছি, এখানে ক্লিক করে আপনাকে ডোমেন নেমটা দিতে হবে। ধরেন আপনি যে ডোমেন নেমটা সিলেক্ট করছিলেন এইভাবে, কিন্তু ডোমেন নেমটা .com সহ এইভাবে, আর এখানে এন্টার দিয়ে আপনার ব্যাচ নাম্বারটা দিয়ে দিবেন। ব্যাচ নাম্বার দিলে আমরা বুঝতে পারবো, যদি ডিসকাউন্ট প্যাকেজটা নেন আর কি, ব্যাচ নাম্বার দিলে আমরা বুঝতে পারবো যে এই ব্যাচের স্টুডেন্ট আপনি, এই জন্য আপনি ডিসকাউন্ট প্যাকেজটা নিছেন। সেইটা আপনার জন্য ডিসকাউন্ট কুপন ধরে নিতে পারেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার ভাই। ওকে, সো জাস্ট এটা করার পরে প্রসিড দিলেই পুজো পেমেন্টের অপশন আসবে, এই যে সব একটা ব্যাংক মোবাইল ব্যাংকিং বিকাশ মানে কি নগদ। ভাইয়া, নতুন ডোমেইনের ক্ষেত্রে এই যে ডোমেইন নেম যেটা অপশনাল যেটা আছে যে জায়গাটা, এটা অপশনাল কেন? এটা হচ্ছে যারা এডমিশন নিছেন ওটা তো সেম চেক আউট দিয়ে আসছেন তাই না, তাদের জন্য তো তখন ডোমেন নেম দরকার ছিল না, আপনাদের জন্য কম্পালসারি ডোমেন হোস্টিং কিনলে। আপনাদের জন্য তো অপশনাল না, আপনাদেরকে ডোমেন নেম তো দিতে হবে, নাহলে ডোমেন নেম পাবেন কোথায়? আপনাকে কি পারচেস করে দিব আমরা, তাই না? যারা ডোমেন হোস্টিং নেবেন তাদের জন্য এটা মাস্ট দিতে হবে। এটা হচ্ছে ওই সেম চেক আউট সেম ওয়েবসাইট থ্রুতে পেমেন্ট হচ্ছে, সো এই দিক থেকে আপনারা সেফ, যদি আমাদের কাছ থেকে নেন আর কি। বাট আমাদের কাছ থেকে নেওয়াটা আমি আবারও বলতেছি কম্পালসারি না, সো এটা ভিন্ন হাতে কেউ প্রভাবিত করবেন না আশা করি। যেখান থেকে নেন আমাদের কোনো কমপ্লেন নাই। আচ্ছা স্টার্টার দিয়ে কি আমরা কাজ শুরু করতে পারবো না? পরবর্তীতে করতে পারেন, যদি করতে পাঁচ পারেন। জিবি সুইচ করি পরে সুইচের 6 বিষয়টা মাস হচ্ছে, বা 1 বছর? এটা তো ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্যাকেজে তো সুইচ করা সম্ভব না। আর বাকি ডোমেন হোস্টিং এর বিষয়টা এমন, 1800 টাকার প্যাকেজ চালাচ্ছেন, 2 জিবিতে যাইতে গেলে 2300 টাকা পুরোটা পেমেন্ট করে ওইখানে মুভ করতে হয়। বাট আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে কি করি, যেহেতু সবকিছুই সেম, আমরা কি করি 1 জিবির প্যাকেজটাতে কেউ যদি 2 জিবি যাইতে চায় 500 টাকা পেমেন্ট করলেই তাকে আমরা কি করি 2 জিবির প্যাকেজ মুভ, জাস্ট 2 জিবি করে দিই ওর 1 জিবিকে। ঠিক আছে, তাহলে ফুল সার্ভিসটা পেয়ে যাচ্ছে সে, জাস্ট 500 টাকায় সে হয়ে গেল, এটা করতে পারে। আর ডিসকাউন্ট প্যাকেজটা 800 তো টাকা ডিফারেন্ট, আরো অ্যাড করলে ডিসকাউন্টটা, তো 2600 টাকারটা বাট পাচ্ছি। সেটা তো আসলে ডিসকাউন্ট প্যাকেজের সাথে এটা, এটা তো ডিসকাউন্টের বাইরের প্যাকেজ তাই না? তো আপনি এটা ও, 3800 টাকার প্যাকেজের হিসেবে তখন কাউন্ট আচ্ছা হবে। সো ভাইয়া, এই কারো যদি মানে প্রবলেম না থাকে 5 জিবি। আমার মতে, ডিসকাউন্ট যেহেতু আছে, ডিসকাউন্ট অ্যাবিল করতে চাইলে এখনই সরাসরি এইটা অর্ডার করা উচিত। কিন্তু দ্বিতীয় বছরে তো আর এই ডিসকাউন্টটা থাকবে না, তখন তো গুড 3800 কোয়েশ্চেন, টাকাই এখন থাকবে। আসছেন লাইনে, আমি যেগুলো ধরে দিছি ওইরকম একটা কোয়েশ্চেন করছেন যে রিনিউ চার্জ সেম থাকবে কিনা, না তাই না? ভাইয়া। একটু একটা জি। একটা শেষ করি। সো রিনিউ চার্জের ক্ষেত্রে যে ব্যাপারটা, আপনারা যেই প্যাকেজটা অর্ডার করবেন যেই প্রাইসে, রিনিউ চার্জটা সেম প্রাইজেই রিনিউ করতে পারেন। বাট অফারের ক্ষেত্রে 2য় বছর রিনিউ করতে কত লাগবে? 2600। কত লাগবে? 3800। 3800। হ্যাঁ 3800। বাট এখানে গুড নিউজ হচ্ছে স্টুডেন্টদের জন্য আমরা 2য় বছর রিনিউ চার্জও, যদি ডিসকাউন্টে অফারের প্যাকেজ কিনেন, আমরা 2য় বছর ওই সেম ডিসকাউন্ট প্যাকেজে আপনাকে রিনিউ করে দেবো, মানে 2600 টাকায় রিনিউ করতে পারবেন। ক্লিয়ার? সেটা একটা গোল্ডেন অপরচুনিটি। স্টুডেন্ট হিসেবে পরের বছরই একই প্রাইসে রিনিউ হ্যাঁ করতে ওই পারবে। ডিসকাউন্ট প্রাইসে যদি নেন এখন, তাহলে পরের বছর ডিসকাউন্ট প্রাইসেই আপনি রিনিউ করতে পারবেন।
এখন ভাইয়া যদি আমার মনে করেন 5 জিবি লাগলো না, পরবর্তীতে কি আমি নিচে ডাউনে আসতে পারবো, পারবেন। স্ট্যাটারে আসতে পারবো? হ্যাঁ পারবেন, তখন যদি আপনার না লাগে আপনি তখন করে দেবেন, এক্সপায়ার হওয়ার আগে জানাবেন আমাদেরকে। সো স্টোরেজটা ডাউনগ্রেড করে 1 জিবিতে মুভ করতে পারবেন, যদি আপনার দেখা যায় ওই পরিমাণ জায়গা খরচ না হয়। আচ্ছা, এই পুরো বিষয়টা বুঝছি। কিছু বুঝেছি কিছু বুঝে নাই। সব সব বুঝলে তো তাহলে ঝামেলা, ভাইয়া তাহলে আমি ক্লাস নিবো কেমনে, তাই না? আর সো যেটা বুঝে নাই সেটা এখন বুঝাতেও পারবো না যে আমি কি বুঝে নাই। কি বুঝি নাই ওইটাই বুঝি নাই, সমস্যা নাই, ক্লাসের রেকর্ড আছে, যেটা বুঝেন নাই আবার দেখলে ক্লিয়ার হবে। আর কিছু জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হবে, সবকিছু একবারে তো আসলে বোঝা সম্ভব না। কারণ আমি যে নলেজটা শেয়ার করছি এটা অনেক দিনের নলেজ আপনাদেরকে শেয়ার করছি, অনেক কিছু ঘেটে আপনাদেরকে শেয়ার করছি। আর সেটা যদি 1 ঘন্টা 2 ঘন্টার একটা ক্লাসেই সব বুঝে যায় তাহলে তো সমস্যা, তাই না? তো আস্তে আস্তে বুঝবেন, একটু কিছু বিষয় প্যাচ লাগছে, কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, বাট ক্লাসের শুরুতে আর এখন নলেজের মধ্যে পার্থক্য হয়েছে অফকোর্স। তবে এটা খুবই একটা খুব সুন্দর একটা প্ল্যানিং, এবং সিম্পল, এবং কোনো ঝামেলা নাই। শুধু হোস্ট জিবিতে পার্থক্য, আর সব হ্যাঁ, ফ্যাসিলিটিস আপনাদের পাচ্ছি। চিন্তা করতে হবে না কিছু, যা নিতে চান এত জাস্ট কিছু ওই চিন্তা প্যাকেজটা নিয়ে করা নেন। লাগবে না, এক্স্যাক্টলি। ডোমেন ভাইয়া, নেমটা ঠিকঠাকই আচ্ছা, হলো। এখন আমাদের জন্য আপনি কোনটা রেকমেন্ড করবেন যে এটা নেওয়া আমাদের জন্য বেস্ট হবে? আমরা নতুন যেহেতু শুরু আহ, করতেছি। যে কোনোটাই নিতে পারেন, যেহেতু একটা বড় ডিসকাউন্ট আছে আমার মতে, যেহেতু আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার করতেছে, এটা নিতে পারলে ভালো যদি পেমেন্টের প্রবলেম হয়। তাছাড়া যে কোনো প্যাকেজ নিয়ে কাজ করা যাবে, প্রাইজের তো খুব বেশি পার্থক্য না, ডিসকাউন্ট হিসেবে তো অলমোস্ট সিমিলারই হয়ে গেছে, 2 জিবির কাছাকাছি হয়ে গেছে, বা 1 জিবির থেকেও মাত্র 800 টাকারই পার্থক্য। সো যদি পসিবল হয় আমার মনে হয় যে এই প্যাকেজটাতে আমি যাইতাম আমি হইলে। 800 টাকা বাকি বেশি, হ্যাঁ তারপরে 800 টাকা বেশি, কিন্তু আমাদের তো অত স্পেস মনে হয় শুরুতে লাগবে না। হ্যাঁ, বাট পরবর্তীতে তো যখন লাগবে তখন তার এই প্যাকেজ এই প্রাইজে নিতে পারবেন না, তাই না? ভাইয়া, আর বাকি প্রয়োজন প্র্যাকটিসের হইলে জন্য বেশি লাগবে, দাম দিয়েও কারো যদি নেওয়া নেওয়া যায় তো। প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তাহলে তো অবশ্যই লাগবে। প্র্যাকটিস করার জন্য তো অ্যাটলিস্ট আপনি যদি প্রচুর প্র্যাকটিস করতে চান 1 জিবিতে তো অ্যাটলিস্ট হবে না, তাই না? বাকি হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট করে জমা দিতে পারবে কিনা, হ্যাঁ পারবে। ভাইয়া, আমার হ্যাঁ, তো এখনো ব্র্যান্ড ব্র্যান্ডিং নেম ইয়া সিলেক্ট করা হয়নি, ক্লাসও হয়নি, তাহলে আমরা কিভাবে নিব ব্র্যান্ডিং আমি আজকে ব্র্যান্ডিং নেম? নেমের ইনফরমেশন তো কিভাবে শেয়ার সিলেক্ট করে করব? দিলাম, ব্র্যান্ডিং নেমে তো ওইভাবেই সিলেক্ট করতে হবে, সমস্যা নেই। আপনি যে বলেন ক্লাস হবে এই বিষয়ে। আমার হবে হবে, মোহাম্মদ তারপরে সোহেল ব্র্যান্ডিং এর পর দেওয়ার থেকে যা নামে, যা আছে সব হবে। নেম মোহাম্মদ সোহেল সিলেক্ট দেওয়ার করে নামে ফেলেন। যে তাহলে আমরা হ্যাঁ, ব্র্যান্ডিং এর ক্লাসটা করার পরে আমরা এই কাজটা করি। আপনার ব্র্যান্ডিং নেম সিলেক্ট করে ফেলেন, আপনাদের তো এই ক্লাসটা তো কন্টিনিউশন, ওইটা আপনাদের কবে হচ্ছে এটার উপর ডিপেন্ড করতেছে। তারপর তো আজকের অ্যাসাইনমেন্ট, আমরা তো এখনো অ্যাসাইনমেন্টের কাজ করি না, এখন আমরা অ্যাসাইনমেন্টে কি করবো ওটা দেখবো। আপনাদেরকে একটা সি প্যানেল আমি পরিচয় করাই দিব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এখন। মানে এতক্ষণ যা করছি কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ার মতন আছে নাকি? আমি যা যা বলছি ওগুলো বলে জি না, রেকর্ড করে জি না, অ্যাসাইনমেন্ট জমা দিবেন? এগুলো না না এগুলো না, ইনফরমেশন। অ্যাসাইনমেন্টের কথা বলা হয়নি। সিলেক্ট করে ফেলেন, আপনারা নাম সিলেক্ট করে যদি ডোমেন হোস্টিং নেওয়ার থাকে এখনই নিয়ে ফেলেন আমার মতে, কারণ যেহেতু প্র্যাকটিস করতে হবে। আর বাকি হচ্ছে তারপরেও তো ব্র্যান্ডিং এর তো ক্লাসও আমাদের চ্যানেলেও আছে, একটা জাস্ট নাম সিলেক্টেড ব্র্যান্ডিং এর ক্লাস দেখে নিতে পারেন যদি কনফিউশন থাকে। আমিও যদিও শুরুতে ক্লিয়ার করে দিছি কিছু বিষয়। আচ্ছা, একটু ওয়েট করেন, একটা সি প্যানেল সেট আপ করে আমি আপনাদের কিছু কাজ দেখাই দিব যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ভাইয়া, বলেন। আচ্ছা তার মানে কি আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা এটা হচ্ছে অফলাইন সার্ভারে ইনস্টল করার প্রয়োজন নাই, তাই তো? আপাতত অফলাইন সার্ভারে মানে অফলাইন সার্ভারে মানে অফলাইনে ইনস্টল করার তো কোনো প্রয়োজন নাই, অফলাইন মানে আমি কেন বুঝতে পারছি না, আরেকজন একটু বলবেন, উনি কি বলছে? সাউন্ড লাস্টে স্লো হয়ে যাচ্ছে। বললাম যে অফলাইন সার্ভারে হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার তো এখন প্রয়োজন পড়ছে না। না না পড়ছে না, প্রয়োজন পড়তেছে না। জ্যাম্প বা ওয়াম্পের যে জিনিসগুলো এটা আগে যেরকম স্মুথ হ্যাঁ ছিল, এখন প্রিমিয়াম থিম হ্যাঁ হ্যাঁ, প্লাগইনের সাথে এটা অত স্মুথলি কাজ করে না। একটা সময় আমরাও আচ্ছা দেখা যাচ্ছে 2018-19-এর দিকে আমরাও জ্যাম্প সার্ভার দিয়ে অনেক কিছু দেখাইতাম শুরুর দিকে, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ, ওইগুলা এখন আর ওইটা আগের মতো এত কনভিনিয়েন্ট নাই, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের আপডেট গুলো আসার পরে এত আচ্ছা স্মুথ নাই আগের মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা দেখেন, একটা সি প্যানেল দেখতে কেমন হয়, এইটা হচ্ছে ডোমেইন নেম, ধরেন একটা স্টুডেন্টের ডোমেইন নেম এটা, হ্যাঁ, তার নামের শেষে কি আছে, স্ল্যাশ সি প্যানেল দিয়ে কি হচ্ছে, সি প্যানেলে লগ ইন করার যে লিঙ্কটা সেটা। এখন এটা কি করব, ডোমেইন নেমের পরে আমরা যদি স্ল্যাশ সি প্যানেল দিই, তো ধরেন আমার domain.com/cpanel, তাহলে আমি সি প্যানেলে লগ ইন করার অপশন পাবো। সেম এইখানেও আমি এই লিঙ্কটা ওপেন করে নেই, কপি করে আমি নতুন ট্যাবে ওপেন করতে পারবো, এখান থেকে গো টু সরাসরি এই লিঙ্কটা ওপেন করতে পারবো। ওপেন করলে আমরা দেখতে পাবো সি প্যানেলে যে লগ ইন করার ইন্টারফেসটা এটা আমার সামনে চলে আসবে, তার মানে আমরা সি প্যানেলটা পাইছি। ওকে, এটাও ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, আমাদেরকে ইউজার নেমটা নিতে হবে, পাসওয়ার্ডটা নিতে হবে। তো আমরা ইউজার নেমটা নিয়ে যাই, দিলাম, পাসওয়ার্ডটা নিয়ে যাই। আচ্ছা, এইখানে একটা বিষয় থাকে ইউজার নেমের ক্ষেত্রে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে। এখন দেখেন তো পাসওয়ার্ডটা কি প্রপারলি মার্ক হয়েছে? না ভাইয়া, মার্ক হয় নাই। ঝামেলা হয়েছে কোথায়? একটু গ্যাপ আছে, একটু গ্যাপ আছে, স্পেস যে কপি এখানে করে এই যে এখানে একটা দিছে। স্পেস গ্যাপ চলে আছে। আসছে। অনেকে এই এবার ঠিক ভুলটা আছে। করেন, স্পেস সহ কপি করেন এন্ড দেন বলেন যে পাসওয়ার্ড তো কাজ করতেছে না। আপনাকে খুব কেয়ারফুলি স্পেস ছাড়া কপি করতে হবে, দিয়ে আমি লগ ইন করবো। তো ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে লগ ইন হয়ে যাবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই। ওকে, লগ ইন, সব ঠিকঠাক থাকলে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের সি প্যানেলের ইন্টারফেস। আচ্ছা, এখন আপনার যদি এই পাসওয়ার্ডটা দেখা যায় অনেক কঠিন লাগতেছে, আপনি একটা আপনার মতো পাসওয়ার্ড সেট করতে চান সি প্যানেলে, তো এখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, ঠিক আছে, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি থেকে বর্তমান পাসওয়ার্ডটা এখানে দিবেন, নতুন পাসওয়ার্ডটা এখানে একবার দিবেন, এখানে একবার দিবেন, ঠিক আছে, বুঝতে পারছি। সেম পাসওয়ার্ডটা এখানে দুইবার হবে, নতুন যে পাসওয়ার্ডটা এটা হচ্ছে পুরাতন, আগের যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে এখান থেকে চেঞ্জ ইউর পাসওয়ার্ড দিলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি আবার সি প্যানেল ব্যাক, এসো সি প্যানেল থেকে পাসওয়ার্ড। এরপরে যেটা চেক করবো আমাদেরকে এসএসএল দেওয়া হয়েছে কিনা, সর্বপ্রথম এইখানে চেক করবো ডোমেইনের পাশে একটা লক সাইন আছে কিনা। লকটা যদি ভাঙা থাকে বুঝবে এসএসএল নাই। লকটা যেহেতু এখানে লাগানো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি প্রপারলি লক করা আছে, তাহলে আর এখানে যদি দেখি ভ্যালিডেট সার্টিফাইড লেখা থাকে বা সার্টিফিকেট লেখা থাকে, তাহলে বুঝবো এসএসএল দেওয়া আছে। ওকে, এরপরে আমাদের কিছু ইনফরমেশন ভেরিফাই করতে হবে। কেমন, একটু নিচে গেলে আমরা দেখতে পারবো আমাদের ডিস্ক স্পেস যেটা, এটা আমাদের একটা সুন্দর কিছু প্যাক এই কাজ করার জন্য ই করতেছে, এখানে আমরা স্টোর করে রাখি কিছু কাজ এখানে। তো এটা যে প্যাকেজটা, তার প্যাকেজের এতটুকু জায়গা সে ইউজ করছে। ধরেন আপনার 5 জিবি নিলে এখানে 5 জিবি লেখা থাকবে, শুরুতে হয়তো বা একদম ফাঁকা থাকবে, যেহেতু 1-2 MB থাকবে, আপনার আপনি কাজ করতে করতে 1 জিবি 2 জিবি এরকম করে স্টোরেজটা ফুল হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। দেখেন তো এতগুলা সাইট দিয়ে এত বড় সাইটটা, আজকে 25 তারিখ প্রায়, এখন বা হ্যাঁ 25 হয়ে গেছে অলরেডি। সো এখন এইখানে কি দেখা যাচ্ছে, মাত্র 1.64 জিবি ব্যান্ডউইথ খরচ হয়েছে, এখনো 20 জিবি ব্যান্ডউইথ এখানে বাকি আছে। এখন আমরা তো বলছিলাম আনলিমিটেড, 20 জিবিটা দেওয়া আছে, আপনার যদি আরো বেশি লাগে এটা অটোমেটিকলি ইনক্রিজ হবে, 50 যাবে, 100 যাবে, আপনার যত লাগে ওই যে। যদি না বাড়ে আমাদেরকে নক করলে আমরা এটা বাড়াই দিব আপনাকে ফ্রি অফ কস্ট। আচ্ছা, তারপরে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, সাবডোমেন। সাবডোমেন দেখেন তো কয়টা দিছে, কয়টা সাবডোমেন পাইছি আমরা? 23টা। 23টা। 23টা সাবডোমেন পাইছি। 23টা সাবডোমেন কেন দিল? আনলিমিটেড দেওয়ার কথা ছিল। 23টা সাবডোমেন সে ক্রিয়েট করছে, আর তার সাবডোমেন ক্রিয়েট চেক করতে পারবে কয়টা? আনলিমিটেড। আনলিমিটেড, ইনফিনিটি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অ্যাকাউন্টস, কয়টা? আনলিমিটেড, কিন্তু সে করছে আনলিমিটেড, 12টা। 12টা ইউজ করছে। সবকিছু এগুলো তো আমরা মেনশনই করি নাই, যেহেতু আপনাদের লাগবে না, বাট এগুলো সবই আনলিমিটেড, যেহেতু আমাদের সার্ভার আমরা আমাদের মতো করে সাজাইছি। ডাটাবেস কয়টা ইউজ হয়েছে? 48টা। 48টা। এখানে একটা মেন ডোমেনের সাইট, 23টা সাব ডোমেনের সাইট, আর বাকিগুলো তো ডিরেক্টরি সাইট করছে। আপনারা সামনে দেখতে পারবেন ডিরেক্টরি সাইট কি। তো 48টা ডাটাবেস খরচ হয়েছে, বাট তাকে এখনো কিন্তু আটকায় নেই। আপনি ভাবতে পারেন একটা ওয়েবসাইটের মধ্যে সে 48টা ওয়েবসাইট তৈরি করতে, এবং ওয়েবসাইটটা কিন্তু স্মুথলি রান করতেছে এখনো, এন্ড আনলিমিটেড, আরো যত ইচ্ছা সে করতে পারবে। সিপিইউ তাকে ফুল দেওয়া হয়েছে।
আপনাদেরও সেম এই ইনফরমেশন গুলো থাকবে। ক্লিয়ার? এখন কি করবো আমরা, সি প্যানেলে যেহেতু আসছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবো এইটা একটু আমরা চেক করবো। ঠিক আছে, আমি যা যা করতেছি স্টেপ বাই স্টেপ আপনিও এটা করলে একইভাবে রেজাল্ট হবে। তো ভয় পাওয়ার কিছু নাই, বা বুঝতেছি না পারতেছি না, ভিডিও দেখে দেখে যদি হুবহু ট্রাই করেন আপনার এই হুবহু রেজাল্টই পাবেন এবং সবকিছুই আপনি করতে পারবেন। খুব আহামরি রকেট সায়েন্স কিছু দেখাচ্ছি না আমি, খুব ইজি অ্যান্ড সিম্পল জিনিসগুলোই দেখাচ্ছি। হ্যাঁ, And আমি খুব আস্তে ধীরে আগাচ্ছি যাতে করে কারো এই জিনিসগুলো বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এখন আমরা কি করব, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন পাবো কোথায়, একটু স্ক্রল করব, একদম সফটকুলাস। লাস্টে একটা অপশন পাবো সফটাকুলাস। সফটাকুলাস একটা পেইড অ্যাপ, বাট আপনাদের জন্য পেইড না, এটা আমাদের জন্য পেইড। অনেকে এটার জন্য এক্সট্রা চার্জ করে, বাট আমাদের যে সফটাকুলাস আনলিমিটেড সি প্যানেলের জন্য নেওয়া আছে, সো আপনাদেরকে দিলে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের কাছ থেকে সফটাকুলাস অ্যাপটা আপনারা এমনিতেই পেয়ে যাবেন সি প্যানেলের মধ্যে, বা যেখান থেকে নেবেন ওখানে একটু মেক শিওর করে নেবেন যাতে আপনাকে সফটাকুলাস দেওয়া হয়। এখানে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস অপশনে চলে যাবেন। কিন্তু ভাইয়া আপনার ওই যে মাই এসকিউএল ডাটাবেস, তারপরে ওই যে দুইটাকে যে ইউজার নেম আর মাই একসাথে করে ডাটাবেস ক্রিয়েট করে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে, এতে এটা কি এটা কি কোনো সমস্যা হবে না, নাকি না, এটা? এটাকে ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বলে। এখন ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অনেক লেন্দি ব্যাপার, তো আমাদের যেহেতু সুপার ফাস্ট কাজ করতে হবে, একের পর এক প্রজেক্ট করতে হবে, আমরা জাস্ট ডিরেক্ট অটোমেটিক সফটওয়্যার ইউজ করতেছি, আমাদের জন্য ভালো না এটা। অবশ্যই। এইটাই। তো আমরা একটু নিচে যাবো, এখানে ইনস্টল নাও অপশন পাবো, ক্লিক করবো। এখানে ক্লিক করলাম, আমাদের এখানে অপশন চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মেক শিওর করবো যে আমাদের এখানে মেইন ডোমেনটা দেখাচ্ছে কিনা, and এই ফিল্ডটা ফাঁকা আছে কিনা। এই ফিল্ডে যাতে কিছু লিখা, এরকম কিছু লিখা না থাকে বা কিছু একটা লিখা না থাকে, এটা কেটে দিব। হ্যাঁ, ফাঁকা রাখবো এই ফিল্ডটা, এতটুকু জাস্ট খেয়াল করবো। এখানে আমরা মেইন ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি যেহেতু আমাদের নতুন ডোমেন হোস্টিং। আচ্ছা, এরপরে দুইটা বিষয় আমাদের লাগবে এই ওয়ার্ডপ্রেসে পরবর্তীতে লগ ইন করার জন্য। সি প্যানেল না কিন্তু, ওয়ার্ডপ্রেসে পরবর্তীতে লগ ইন করার জন্য একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দরকার হবে। যেরকম আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট করলে কি দরকার হয়, একটা ইমেল, একটা পাসওয়ার্ড দরকার হয় না পরবর্তীতে লগ ইন করার জন্য। আর আপনি কম্পিউটার দিয়ে যে ফেসবুকটা খুলছেন, এই কম্পিউটারের পাসওয়ার্ড আর ফেসবুকের পাসওয়ার্ড যে এক হইতে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে, আমাদের সি প্যানেলের পাসওয়ার্ড আর এটার পাসওয়ার্ড যে এক হইতে হবে এরকম না। সি প্যানেলটা তো সব কিছুর অ্যাক্সেস, আর ওয়ার্ডপ্রেসটা শুধুমাত্র এই মেইন ডোমেনের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটার কথা বলতেছি আমরা। এখানে কি দিব, ইউজার নেম, এখানে দিব পাসওয়ার্ড। তো আপনার এখানে একটা স্ট্রং ইউজার নেম দিবেন। মানে এরকম কিছু একটা স্ট্রং করে একটা ইউজার নেম দিবেন। হ্যাঁ, কিন্তু ইউজার নেমে না দেওয়াই বেটার। আচ্ছা, এরকম পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন সুন্দর করে। এখান থেকে আপনি হাইড করে রাখতে পারেন যদি সিকিউরিটি কোনো ইস্যু থাকে আপনার। ঠিক আছে, এরকম স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, আর এত বেশি স্ট্রং দেন না যে নিজেই ভুলে যান। এখন আবার যদি ভুলে যান তাহলে একটা সমাধানও আছে, এখানে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। সো আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন, যাতে করে ওই জিমেল অ্যাকাউন্টে ইউজ করে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করতে পারেন। ঠিক আছে, আপনার কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। এতটুকু, এই তিনটা ইনফরমেশনই জাস্ট দিতে হবে। দিয়ে এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার ভাইয়া, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া স্টার্ট হবে। ইনস্টলের সময় কি একবারই দেওয়া যায়, মডিফাই করা যায় পাসওয়ার্ড ইউজার নেম এগুলা? ইউজার নেমটা কখনোই মডিফাই করা যায় না, পাসওয়ার্ডটা মডিফাই করা যায় যতবার ইচ্ছা। ইউজার নেমটা মডিফাই করতে চাইলে আরেকটা ইউজার এড করতে হবে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে। এগুলো অ্যাডভান্স ব্যাপার, আমরা পরবর্তীতে জানবো। আপাতত যতটুকু আমরা বুঝতেছি এইভাবে আমরা ইনস্টল করবো। ঠিক আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে ইন্টারনালি, এগুলো আস্তে আস্তে আমরা শেয়ার করবো। একদিনে সব বলে দিলে তো অলরেডি দেখা যাচ্ছে কিছু বুঝতেছেন কিছু বুঝতেছেন না বলে দিচ্ছে একদম। তখন দেখা ডাটাবেস যাবে যে ক্রিয়েট না নাকি কি ভাইয়া? এটাতে হুম হুম, ডাটাবেস ক্রিয়েট করা লাগছে, মানে ডাটাবেস ক্রিয়েট করা লাগছে না? না না, অটোমেটিক ক্রিয়েট হবে। যে অ্যাডভান্স অপশনের মধ্যে দেখতে পারবেন সবকিছু অটোমেটিক করা আছে। তো আপনাদের কিছুই হাত দিতে হবে না, জাস্ট এখানে আইসা মেইন ডোমেন আছে কিনা এটা ফাঁকা, এইখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাকাউন্ট দিয়ে এই তিনটা ইনফরমেশন দিয়ে ইনস্টল, বাকি সব অটোমেটিক হবে। ঠিক আছে, তো আমরা এখন ওকে, ইনস্টল করে ফেলি। এতটুকুর মধ্যে তো আশা করি কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম, ইনস্টল।
তো এটা আপনার সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 2-3 মিনিটও লাগতে পারে, সার্ভার ফাস্ট হলে খুব দ্রুত হয়ে যাবে। আমাদেরটা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি না ভাই। হ্যাঁ, তো এটা আমাদের মেইন ডোমেন। আমরা দেখবো আমাদের সাইটের কি অবস্থা এখন। এতক্ষণ আমাদের সাইটটা 4040 দেখাইছে, কারণ কিছু ছিল না, ফাঁকা ছিল সাইট। যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি, যে এখন একটা সাইট দেখাচ্ছে আমাদেরকে। ফাইন। এখন এই সাইটটাতে আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো কিভাবে? এখানে ক্লিক করে এই ডোমেনের শেষে /wp হাইফেন admin admin এইটা একবারে মুখস্থ করে ফেল। এইটা এখন থেকে আপনাদের প্রতিদিন লাগবে। সো ডোমেনের শেষে /wp হাইফেন admin দিলে ওয়ার্ডপ্রেসে লগ ইনের অপশন আসে। আর সি প্যানেলে আসার জন্য কি করছিলাম? সি প্যানেলের জন্য কি করছিলাম? /cpanel, ভুলে গেছেন? এটা এটা অনেক সময় আপনাকে ভেরিফাই করতে হইতে পারে সিকিউরিটি পারপাসে, এটা ভালো। ওকে, এই যে চলে আসছে। এখন আমি আপনি একটু আগে দিন ইনস্টল করলেন, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন ওটা, তো পরবর্তীতে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি আমার মতন। আমি এখানে পাসওয়ার্ডটা দিব। এটা যদি আপনার মনে হয় যে আপনার নিজের ব্রাউজার লম্বা সময় কাজ করবেন, তাহলে রিমেম্বার মি দিবেন, না হলে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। সব ঠিকঠাক থাকলে আপনার ওয়ার্ডপ্রেসে আপনি লগ ইন করে ফেলবেন। So, এইটা আমাদের প্রথম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আচ্ছা, এই পাশে আছে হচ্ছে মেনু, এই পাশে আছে হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলো সেগুলো। আজকে আমরা কি করব? আজকে একটা ওয়েবসাইট তৈরি করবো। ওয়েবসাইটটার নাম হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। আপনাদের কষ্ট হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, খুব বেশি সমস্যা সময় নাই লাগবে ভাই, না আর। সমস্যা নেই। আচ্ছা, এটা বলা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বা কামিং সুন ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা, কামিং সুন ওয়েবসাইটটা কিভাবে তৈরি করে খুব শর্টে দেখবো। ওয়ার্ডপ্রেসে কোনো কিছু ডিজাইন বা তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার হয় সেটাকে বলা হচ্ছে প্লাগইন। কি বলে? প্লাগইন, প্লাগইন। প্লাগইন। প্লাগইন অপশনে যাব। এখান থেকে দুইটা ফ্রি প্লাগইন দেওয়া আছে, যেগুলো অ্যাক্টিভ অবস্থায় নাই, ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, এই থিম জন্য অ্যাক্টিভ বাটন দেখাচ্ছে। থিম থিম লাগবে না? থিম লাগবে না। আমাদের যে কাজগুলো করবো আমরা সব বিল্ডার বেস কাজ করবো, তো আমাদের এখন কোনো থিম দরকার হচ্ছে না। অটোমেটিকলি একটা বেসিক থিম দেওয়াই আছে। আমরা এখান থেকে কি করবো? অ্যাড নিউ প্লাগইন। আমাদের যে প্লাগইনটা, এটার নাম হচ্ছে সাইট অফ লাইন। আচ্ছা, কি বানাবো আমরা এটা একটু দেখি। এই যে কামিং সুন ওয়েবসাইট তৈরি করবো আমরা। ঠিক আছে, ওয়েবসাইট অনেক সময় থাকে না যে এত ঘন্টা পরে সাইটটা লোড হবে, এত ঘন্টা পরে সাইট লঞ্চ হবে, উই আর কামিং সুন, এই যেরকম থাকে না? ওয়েবসাইটে গেলে এটা দেখায়, কোনো কিছু দেখায় না, যে সেটা দেখায় যে এতদিন পরে ওয়েবসাইটটা লঞ্চ হবে। তো আমরা ওইরকম কিছু একটা বানাবো। আমাদের সাইটের প্লাগইনের নাম হচ্ছে সাইট অফলাইন। এই সাইট অফলাইন প্লাগইন, ইনস্টল নাও। ইমেজটা দেখে রাখেন, অ্যাক্টিভ। আমাদের প্রথম প্লাগইন ইনস্টল এন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। সো প্রথমে কি করতে হয়? ইনস্টল, তারপর কি করতে হয়? অ্যাক্টিভ। ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডান। সাইড অফলাইন দেখো তো, এটা ছাড়া সাইড অফলাইন লেখাটা কই আসছে? চোখে পড়ে? টায়ার্ড লাগতেছে আপনাদের? ব্রেক লাগবে? আচ্ছা, না ভাই, না ব্রেক লাগবে ভাইয়া, না, সমস্যা নেই। ব্রেক লাগবে না। আচ্ছা, ওকে। আসলে ভাই আমরা তো এই ভাইয়া, নতুন, নিচে একটু নিচে বুঝতে নিচে সমস্যা সাইট হচ্ছে, অফলাইন বুঝি না। সেটিংস এর নিচে আছে। বাম সেটিংস এর সাইডে দেখা নিচে। যাচ্ছে নিচে। নিচেই দেখা যাচ্ছে। অ্যাপিয়ারেন্স টুলস এর মধ্যে আছে, টুলস। সেটিংস এর নিচে সাইট অফলাইন। ওকে, নিচে দেখা যাচ্ছে একজন বলছে সাইট অফলাইন। ওকে,
এইটা হচ্ছে সাইড অপশনের ড্যাশবোর্ড। একটু নিচে গেলে আমরা দেখবো কিছু অপশন আছে, যেমন আমরা ফোনের সেটিং এ গেলে অনেক সময় অপশন হয় জেনারেল, অ্যাবাউট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অপশন পাই। তো এরকম অপশন হচ্ছে ড্যাশবোর্ড, এসইও, ডিজাইন, কাউন্টডাউন, সোশ্যাল, কন্টাক্ট ইনফো, তারপর প্রো ভার্সনের কিছু মার্কেটিং আর কি। আচ্ছা, এখন এখানে আমরা এই সাইটটাতে সাইট অফলাইন অ্যাক্টিভ করব কিনা, এটার জন্য এখানে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে ডিসেবল, মানে এটা অফ আছে এখন। আমরা কি করব, আচ্ছা আমাদের সাইটটা এখন একটু দেখি, যে ভিজিট সাইট নতুন ট্যাবে ওপেন করি। এখানে হোভার করলে ভিজিট সাইট আসে, এটা নতুন ট্যাবে আমি ওপেন করে নিলাম, নর্মাল দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এনেবল সাইট অফলাইন মোড দিয়ে এখানে অ্যাক্টিভ করে দেই, তারপরে গিয়ে এখানে চেক করি, এই যে আমাদের এইরকমই দেখা যাচ্ছে যা ছিল আগে। একটা যে সেট হয়েছে কি, যে এখানে সাইড অফলাইন মোড অ্যাক্টিভ আছে, বাট আমাকে দেখাচ্ছে না কিছু কেন। আমি একটা কাজ করি, এটা কপি করে, এই লিঙ্কটা কপি করে অন্য কোনো একটা ব্রাউজারে বা অন্য কোনো একটা প্রোফাইলে ওপেন করি, অথবা গেস্ট মোডে ওপেন করলেও হয়। দেখেন তো দেখাচ্ছে কিনা। হ্যাঁ, দেখাচ্ছে তো, কিন্তু আচ্ছা, ওই সাইটটাতে দেখাইলো না কেন, তাহলে ব্রাউজারের সমস্যা, কিছু একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা, ভাবেন তো, ধরেন কোথাও একটা, কোন একটা টিম বা কেউ একটা কোনো বাসাতে বা কোথাও একটা কাজ করতেছে, ঠিক আছে? ধরেন ইলেকট্রিসিটির কাজ করতেছে, কোন একটা এই বাসার মধ্যে ইলেকট্রিসিটি সেট আপ করতেছে তারা। এখন ওই প্রথম দিন কি করলো, তারা ওই ইলেকট্রিসিটির যে জিনিসপত্র আছে ওগুলা সেট আপ করে চলে গেল বাসা। বাড়ির মালিক চিন্তা করলো, যেহেতু ইলেকট্রিসিটির কাজ চলতেছে, এত বড় বাসা, ইলেকট্রিসিটি তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, তো বাইরে একটা সাইনবোর্ড দিছে, এই বাসা বিপজ্জনক, দয়া করে ভেতরে ঢুকবেন না। এটা দিয়ে একটা সাইনবোর্ড বাইরে দিয়ে দিছে। ফাইন। পরের দিন কি হইলো, ওই যে যারা ইলেকট্রিশিয়ান, এই ইলেকট্রিশিয়ানরা আসছে, আইসা দেখো কি একটা সাইনবোর্ড দেয়, এই বাসা বিপজ্জনক, দয়া করে ভেতরে আসবেন না। তারা এটা থেকে ভয় পেয়ে বাসায় চলে গেছে। এখন বাসায় চলে গেছে, পরের দিন আবার আসছে, আবারও দেখে সাইনবোর্ড এখনো আছে, আবার চলে গেছে। এখন আপনি চিন্তা করেন তো, এই বাসাটা কতদিনই ভয়ঙ্কর থাকবে। সাইনবোর্ড না সরানো পর্যন্ত। এক্স্যাক্টলি। আপনি এই ওয়েবসাইটের জন্য কি অ্যাডমিন, আপনি তো ওয়েবসাইটের কাজগুলো করবেন, তাই না? জি। সাইট অফলাইন দিচ্ছেন কেন? যাতে করে আপনি সাইটের ভিতরে সব কাজ করতে পারেন, সাইটটা রেডি করতে পারেন। আর আপনি সব কাজ টাজ করতেছেন, সাইট যখনই দেখতে যান তখন আপনাকে দেখায় এরকম, এই সাইট অফলাইন এরকম। তাহলে আপনার কাজ কবে শেষ করতে পারবেন? বুঝতে পারছি। আপনি যে কাজটা করলেন, আপনি ইন্টারনালি ভিতরে ভিতরে তো সব কাজ করতেছেন, এখন এটা যদি আপনি দেখতেই না পারেন, তাহলে তো কাজ শেষ করতে পারবেন না কোনোদিনও। So, ওই বিষয়টাই হচ্ছে, আপনি যেহেতু অ্যাডমিন, এই জন্য আপনাকে দেখায় না সাইট অফলাইন। আর যারা সাধারণ ভিজিটর, তাদেরকে ঠিকই সাইট অফলাইন দেখায়। বুঝছি ব্যাপারটা। জি। ওকে, এখন আমরা কি করব, সাইট অফলাইনে কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবো, লোগোটা চেঞ্জ করব, লেখাটা চেঞ্জ করব, এই ডেটটাকে সচল করব, কালার গুলো একটু চেঞ্জ করব, এই হচ্ছে সিম্পল কিছু কাজ। আর এইখানে যে সাইট অফলাইন লেখা ট্যাবের ভিতরে, এটাও একটু কাস্টমাইজ করব। চলেন খুব দ্রুত করে ফেলি। প্রথমত সাইডের লোগোটা, আপলোড লোগো, আমাদেরকে একটা লোগো দিতে হবে। আমি আমার নামে শর্ট ফর্মে একটা লোগো নিয়ে আসবো, এইচকে লোগো। তো আমি যে কোনো লোগো দিতে পারি, এটা দিতে পারি, বা অন্যান্য যে লোগো আছে সেটা দিতে পারি। মানে এটাই ডাউনলোড করলাম, এই লোগোটা সেভ করে নেই আমরা। যেখানে ডাউনলোড করছি ওই ফোল্ডার থেকে আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যেতে পারি, অথবা ডাউনলোড যেখান থেকে করছি এখান থেকে এভাবে টেনে নিয়ে যেতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেছে। আমরা কি করলাম, ইনসার্ট ইনটু পোস্ট। এইটার সাইজ কত লোগোটা দেখছেন, 600 বাই 360। যাই হোক, আমরা এটা ইনসার্ট করে দিলাম, দেখি কিরকম দেখা যায়। লোগোটা দেখাবে কিনা আমরা চাচ্ছি, হ্যাঁ ইয়েস দেখা, ইয়েস দেওয়াই আছে। সাইড অফলাইন যে লেখাটা, এটা আমরা দিয়ে দেই উই আর কামিং সুন। এখানে আমি কিছু টেক্সট কাস্টমাইজ করতে পারি চাইলে, সাম টেক্সট হেয়ার, সেভ করলাম। এখানে বর্তমানে এই লোগো, এই লেখা, এবং এই যে লরেম ইপসমের যে লেখাটা, তো আমি যদি রিলোড করি এখন, যেহেতু সেভ করে দিছি, এই যে চেঞ্জ হয়ে গেছে না সবকিছু, লোগো চেঞ্জ হয়ে গেছে, লেখা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ, যদিও খুব ভালো দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা একটা কাজ করি, এই লোগোটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি, পারি না?
জি পারা যাবে তো। লোগোটা পিএনজি নিলে আরো ভালো হইতো, যদি পিএনজি লোগো পান নিতে পারেন। আমরা লোগোটা ছোট করব কিভাবে, আপলোড ইমেজে আবার যাব, এই ইমেজটাকে সিলেক্ট করব, করে এখানে একটা এডিট ইমেজ অপশন আছে, আমাদের ওই 600 বাই 360টা ওইটাই ছোট করতে হবে। এখানে আসার পরে স্কেল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, স্কেল। তো কি করলাম, ইমেজ সিলেক্ট করলাম, এডিট ইমেজে গেলাম, স্কেল বাটনে ক্লিক করলাম, তিনটা স্টেপ। এইখানে আমি লোগোটাকে যদি অর্ধেক করতে চাই তাহলে 600 জায়গায় দ্বিতীয় ফিলটা ধরবো না, শুধু প্রথম ফিল, 600 জায়গায় 300 দিয়ে দিলাম, স্কেল। বা আরো ছোট লাগলে আরো ছোট করতাম, ব্যাক, সিলেক্ট করাই আছে, এইবার দেখাচ্ছে 300 বাই 180, অর্ধেক হয়ে গেছে। ইনসার্ট ইনটু পোস্ট, আবার একটু সেভ করব, আবার ওই গেস্ট মোডে নিয়ে ওপেন করবো, দেখেন তো ছোট হয়েছে কিনা। জি ভাই ছোট এখন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার যাই, তো ড্যাশবোর্ডে যে কটা অপশন ছিল আমরা কাস্টমাইজ করে ফেলছি, তো ড্যাশবোর্ড দরকার নাই আমাদের। এবার লাগবে এসইও। এসইও কি? এসইও মানে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যে আমরা যে সব অ্যাড করবো তা না, আমরা দুইটা বিষয় আর করবো, ফ্যাব আইকন লগোটা চেঞ্জ করবো। একটু বুঝতে সমস্যা হলো। লোগোটা মানে লগোটা কিভাবে নিয়ে আসলাম, মানে এই লগোটা মানে পাইলাম কই? download জি জি। ডাউনলোড করছি গুগল থেকে। আপনার নাম যেটা, ওই নাম লিখে সার্চ করবেন, করে ওইটার একটা লোগো নিয়ে নেবেন, বা নামে শর্ট ফর্ম লিখবেন, মানে আমি যে কোনো একটা নিতেই পারবো, যা কিন্তু কি ইচ্ছা, কোনো হ্যাঁ স্যাম্পল। সমস্যা নাই? ধরেন আপনার নামের শর্ট ফর্ম হচ্ছে এপি, সো এপি লোগো দিবেন, পাইছেন? জি যে কোনো একটা নিয়ে নিবেন। ওকে, যে পয়েন্টে ছিলাম, তো ড্যাশবোর্ডের কাজ শেষ আমাদের। এখন এসইও, এসইও এর ভিতরে আমরা যেটুকু কাজ করব, এই এসইও ডেসক্রিপশন অ্যানালিসিস এগুলো আমরা দিব, মানে এসইও নিয়ে তো আমাদের এত মাথা মানে যে এই কামিং সুন কে এসইও তে র্যাঙ্ক করাইতে হবে। আমরা কি করব, এই ফ্যাব আইকন যেটা, এটা চেঞ্জ করব কোথাটা, এই যে এখানে দেখুন, আর এটা লিখাটা। সো আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করব। আমি চাইলে এই লোগোটাই আমি দিয়ে দিতে পারি এখানে, বা ডিফারেন্ট কোনো আইকন থাকলে দিতে পারেন আপনি। আর এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে যে টেক্সটটা শো করতে চাচ্ছেন। সেভ হয়ে গেল, হ্যাঁ। সাইটটা সাইটটা এইখানে খেয়াল করেন, রিলোড চেঞ্জ হয়েছে। জি ওকে, পারফেক্ট। তো এটাও শেষ। এই এই দুটো আমাদের লাগবে না, হ্যাঁ। এসইও স্ক্রিপ্ট, গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্ট, এই দুটো লাগবে না। ডিজাইন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বিউটি পার্লার, যেখান থেকে আপনি সুন্দর বানাইতে পারবেন পুরো সাইটটাকে। আচ্ছা, দুটো অপশন, কালার ব্যাকগ্রাউন্ড, ইমেজ। সো কালার ব্যাকগ্রাউন্ড একটু ট্রাই করি, এখানে কালার আছে, যে কোনো কালার চুজ করতে পারেন, আর কিছু একটা চুজ করলাম, একটু নিচে গিয়ে সেভ করবো। আপনি যদি রিলোড দেন দেখবেন সলিড কালার চলে আসছে, এই যে। যে কোনো আচ্ছা, কালার কোড দিলেই তো হয়ে গেল নাকি? হ্যাঁ, যদি কালার কোড জানা থাকে কালার কোডও দিতে পারেন, বা ক্লায়েন্ট আপনাকে কালার কোড দিয়ে দিলে ওটা বসাই দিবে। এটা তবে ক্লিক করলে, ওই যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে, গ্রেডিয়েন্ট যদি আমি না, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে আপনি গ্রেডিয়েন্টের কোথাও একটা বানায় ওটার স্ক্রিনশট এনে এখানে বসে দিন। আচ্ছা, এখন এখানে আপনার যদি মনে হলো না গ্রেডিয়েন্ট কালার মনে ব্যাকগ্রাউন্ড হয় না। ভালো লাগতেছে না, ইমেজ ব্যাকগ্রাউন্ড নিব, তো বেস্ট অপশন ইমেজ ব্যাকগ্রাউন্ড নেন, আমরাও ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। সো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যাই, ধর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সার্চ করলাম, এখানে দেখবেন প্রচুর রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটু ডার্কের মধ্যে নিব। আমরা আসলে এটা কি কাজ করতেছি ওয়েবসাইটে? কামিং সুন পেজ তৈরি করতেছি, যা বানাচ্ছি একদম হুবহু এটাই বানাবেন, পরবর্তীতে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। জাস্ট কামিং সুন ওয়েবসাইট, হোয়াট ইজ কামিং সুন ওয়েবসাইট লিখে সার্চ করবেন, সার্চ করলে আরো জিনিসটা বিস্তারিত বুঝতে পারবেন, যেটার উদাহরণ আমি শুরুতেই দেখাই নিছি আপনাদেরকে। ঠিক আছে, একটু পর বানানো শেষ হলে বুঝতে পারবেন কি বানাইছে, আপনাদেরকে ওইটাই দায়িত্ব থাকবে, ওইটাই বানানো। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছি, এখন একটু সেভ করে চেক করে দেখবো। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, চলে আসছে সবকিছু, ফাইন।
এরপরে আরো কিছু জিনিস চেঞ্জ করবো, যেমন হচ্ছে হেডিং এর কালারটা, মানে বড় টেক্সটের কালারটা, যেটা এই যে বড় টেক্সট, তারপর ছোট টেক্সটের কালার, এই যে কাউন্টডাউনের কালার, এগুলো সব সেট করবো আমরা। তো ব্রাইট কালার গুলো ভাইয়া এখানে ভালো লাগবে দেখতে। তো ইয়েলো দিতে পারি, ডেসক্রিপশন কালারটা পার্পল রাখতে পারি, কাউন্টডাউনটা হচ্ছে ধরুন রেড, সোশ্যাল কালার গুলো হচ্ছে হোয়াইট, আছে তো হোয়াইট থাকবে। আমরা এগুলো ট্রাই করে দেখি, আপনারা চেঞ্জ করে করে ট্রাই করে দেখবেন কোন কালারটা স্যুট করতেছে, একটা একটা ট্রাই করে দেখবেন। ভাইয়া এগুলো চলবে, দিলে জাস্ট পার্পল কালারটা একটু ডিম লাগতেছে, পার্পল কালারটা একটু চেঞ্জ করে দিব। তো পার্পল কালারটা একটু লাইট পার্পল ইউজ করতে পারি আমরা। কালার গুলো নিয়ে আপনারা একটু ঘাটবেন, ঘেটে ঘেটে দেখবেন। কালারের জন্য একটা ভালো ওয়েবসাইট হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার। পিন্টারেস্টে কালার কোড পাওয়া যায় অনেকগুলো পিন্টারেস্ট। ফ্ল্যাট ইউআই কালারে গেলে ওয়ার্ল্ডের বেস্ট কালার গুলো এখানে পাবেন। এখান থেকে কিভাবে নিব? দেখাচ্ছি। ধরেন এখান থেকে কোন প্ল্যানেটটা নেবেন, কোন কান্ট্রিতে কোন কালার গুলো পপুলার, দেখেন কোন কান্ট্রি, সবকিছু পাবেন এখানে। তো ধরেন এখান থেকে যে কোনো কালার, ঠিক আছে, ধরেন ব্রিটিশ প্যালেট নিলেন আপনি। নেওয়ার পরে আপনার কাছে মনে হলো যে গ্রিন কোন একটা কালার নিবেন, সো গ্রিনের লাইট এটা, ডার্ক এটা, এটা নিলেন। নিয়ে এই কালারটা বসাবেন কিভাবে, যেটাতে দিতে যাচ্ছেন কালারটা, যেমন এটাতে দিতে যাচ্ছেন ধরেন। আমাদের সাইটটা একটু দেখি কোনটাতে দিলে ভালো হবে। আচ্ছা, আমরা ডেসক্রিপশনটাতেই দিব, ধরেন এই ডেসক্রিপশন কালার, এই যে কোডের যে বক্সটা যা আছে ফেলে দিবেন, আপনি যে কোডটা কপি করে নিয়ে আসছেন ওটা পেস্ট করবেন। কপি কিভাবে হয়, জাস্ট কালার উপর ক্লিক করলে কিন্তু কপি হয়, যেই সাইটটা থেকে আনলাম। এখন দেখেন সাইট সুন্দর লাগতে বাধ্য, সুন্দর লাগতেছে না? জি স্যার। এই প্রত্যেকটা কালারই সুন্দর, কিন্তু প্রত্যেকটা কালার, যেমন ফ্ল্যাট ইউআই কালার বলে এগুলোকে। কিন্তু এটা কি সার্চ করে এটা নিয়ে আসলাম স্যার? এটা এই যে ছোট সাইট লেখা তো দেখেন, আমি সাইটের বুঝতে লিঙ্ক পারতেছি দেখেন, না। সার্চ করবেন কেন, এই সাইটের লিঙ্ক দেখেন, দেখাই তো যাচ্ছে। মানে আমাদের স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই জন্য আর কি জিজ্ঞেস এই সাইটের লিঙ্ক দেখা যাচ্ছে না? জি যাচ্ছে, জি দেখা যাচ্ছে ক্লিয়ার স্যার। না। কি বলেন, ক্লিয়ার হবে না কেন? আচ্ছা আমি দিয়ে দিছি, জুমের চ্যাটে দিয়ে দিছি, দেখেন। ক্লিয়ার দেখা যাচ্ছে তো, ফ্ল্যাট ইউআই আচ্ছা কালার। আচ্ছা, হইতে পারে অনেকের স্ক্রিন ছোট থাকতে পারে, অনেক কারণেই হইতে পারে, ভাই, সমস্যা আমার নেই। চোখের তো সমস্যা থাকতে পারে, একটু হালকা সেটাই। করে। আচ্ছা, আর স্ক্রিনেরই সমস্যা লাভ হোক, চোখের সমস্যা না হোক, দোয়া করি। দেখ, স্ক্রিনেরই সমস্যা। আচ্ছা, তারপরে হচ্ছে হেডলাইন ফন্ট কালার। হ্যাঁ, আচ্ছা, ফন্টের সাইজ যেটা, এটা তো বড় বড় সাইজ, তো আমাদের ভাইয়া এত বড় তো জায়গা হচ্ছে না, ছোট করে দিই, 60 পিক্সেল ট্রাই করলাম। ডেসক্রিপশনের টেক্সটটা ঠিক আছে, এখানে একটা ফন্ট আছে, দেখতে কেমন হবে লেখা একটু পরে দেখাচ্ছি। আর 5 মিনিট, ক্লাস অলমোস্ট শেষ, আর একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, এক লাইনে চলে আসছে ছোট হওয়ায়। এটার সাইজ ঠিক আছে। আপনি চাইলে লেখার স্টাইল পরিবর্তন করতে পারেন, লেখার ধরন। এখানে অনেকগুলো ধরন আছে, এগুলোকে বলে ফন্ট ফ্যামিলি। যে কোনো একটা ট্রাই করে দেখতে পারেন কোনটা কেমন দেখা যায়। আর কাস্টম এসিও লাগতেছে না আমাদের, কাস্টম যে সিএসএস, তো এটা আমাদের দরকার। নেক্সট হচ্ছে কাউন্টডাউন, চলেন কাউন্টডাউনে। কাউন্টডাউন দেখাবে নাকি দেখাবে না, তো আমাদের চাচ্ছি দেখাবে। ডেট দেওয়া আছে, এটা তো অলরেডি ডেট পার হয়ে গেছে। আমরা দিয়ে দিচ্ছি আগস্টের 31 তারিখে আমাদের সাইট লঞ্চ হবে। আর আপনি একটু বাড়াই দিয়ে, আবার দেখা যাবে অ্যাসাইনমেন্ট দেখার আগেই যদি দেখা যায় 00 হয়ে যায়, 2-3 মাস সময় দিয়ে দেন। কারণ অক্টোবর 31। ঠিক আছে। গুড। আচ্ছা ধরেন এই যে যে টাইমটা আছে, এই টাইমটা যদি পার হয়ে যায় যেদিন, যখন এই টাইমটা পার হয়ে যাবে, সাথে সাথে কি হবে, কত কি বম ব্লাস্ট হয়ে যাবে, কি জানি হবে না বল, স্যার, এটা দেখা যাবে। চিন্তা করেন কি হইতে পারে। যেটা কামিং কিছুই সুন, হবে না, মানে আমরা রিয়েল যেটা করবো সেটা ওয়েবসাইটটা হবে। আসবে, আমাদের যদি মেইন সেটা ওয়েবসাইটে প্রস্তুত আসবে, থাকে। আমাদের মেইন ওয়েবসাইটে আসবে না, একটু আগে যেরকম 00 ছিল ওরকম 00 হয়ে যাবে। আপনারা রোডে কাউন্টডাউন দেখেন নাই কখনো? দেখছেন, কিছুদিন আগেই দেখছেন, ওইখানে ছিল ওই বক্স গুলা, কি আছে এখন, 00 হয়ে গেছে না সব, শতবর্ষ 00 হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, জি শতবর্ষ। জি। ওকে,
যাই হোক, ফেসবুক এখানে কি সোশ্যাল মিডিয়াতে চলে আসে, ফেসবুকে আপনার ফেসবুক, আপনার টুইটার, আপনার লিঙ্ক, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে এটা সেভ করে দিবেন। কন্ট্যাক্ট ইনফো, আপনার কন্ট্যাক্ট ইনফো গুলো দিতে পারেন এখানে, নাম্বার, ইমেল, তাহলে এগুলো এখানে চলে আসবে। আর এখানে যে একটা বিষয় শো করি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কোনো একটা লিঙ্ক আপনার নাই, বা কোনো একটা লিঙ্ক ক্লায়েন্ট চাচ্ছে না, যেমন ক্লায়েন্টের ইনস্টাগ্রাম শেয়ার করতে চাচ্ছে না, তো আপনি যদি হ্যাশট্যাগটা উঠে সেভ করেন, দেখেন তো চলে গেছে না ওটা। জি। এরকম যদি কোনোটা ফাঁকা করে দেন বক্স, তাহলে দেখা যাবে যে ওটা থাকবে না। আমি হ্যাশট্যাগ দিলাম, আপনারা আপনাদের লিঙ্ক গুলো ইউজ করবেন, আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করে সেভ দিবেন। এই যে সাইটটা হইলো, জমা দিব কোন লিঙ্ক, এটা নাকি এটা? এইটা দেবো ভাইয়া। এইটা মেইন ডোমেনের সাইটটা, আমাদের যে ডোমেন নেমটা, এইটার লিঙ্ক জমা দিয়ে দেবো পাবলিশিং করে। ক্লিয়ার? আমি যা যা দেখেছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টাচ করতে হবে, লাস্ট 20 মিনিটে যা দেখেছি তাই। আমি তো এই যে যে 2.5 ঘন্টা ধরে এত এত বক বক করছি, এগুলো আপনাদের শেখানোর জন্য করছি। এখন যেটা দেখাইছি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এই 20 মিনিটের কাজ আপনাদের জন্য সময় থাকবে 1 সপ্তাহ। সুন্দর করে আর একটু সময় নিয়ে কাস্টমাইজ করে তারপরে দিবেন, ঠিক আছে? চেষ্টা করবো স্যার। ওকে, এটাই তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর আচ্ছা, গত দিনের গুগল এর যে অ্যাসাইনমেন্ট ছিল, গুগল ক্লাস ড্রাইভ তৈরি ভিডিওটা এবং একটু তাড়াতাড়ি দিলে আমাদের জন্য একটু বিভিন্ন ভালো পেজ হবে। তৈরি, তো ভাইয়া ওটা এইসব তো সাবমিটের কোনো অপশন ছিল না। কোনটা? ভাইয়া গত ক্লাসটা নিয়েছিলেন যেটা, ওখানে তো কোনো ওই যে টাস্ক অ্যাসাইনমেন্টই করা, দেখছি না। বিভিন্ন এক্সটেনশন এবং ই ওটা তো অ্যাসাইনমেন্টের ওইখানে টাস্কের জন্য অ্যাসাইনমেন্ট ছিল। আছে তো, কারণ ওটা কেউ তো অ্যাসাইনমেন্ট জমা দেন নাই জি জি দিয়েছি তো। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। তো, জি জি। আছে তো অপশন, ও, চেক করবেন, না থাকলে আমাকে জানাবেন সরাসরি। আমি একটু আগে দেখেছি, নাই, আমি পাই নাই ক্লাসরুম থেকে অ্যাসাইনমেন্টের ওখানে। এটা একদম লাস্ট যে যেটা, সেটা হইতে পারে শপিফাই ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে। আমি দেখতেছি যে অ্যাসাইনমেন্টের অপশন নেই, লাস্ট ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট ছিল না আমাদের সবাই। তাহলে নাই। কিন্তু আমি তো শপিফাইয়ের যেটা, কোন অ্যাসাইনমেন্ট? আমি যেটা শপিফাই, নিছি ওটা অ্যাসাইনমেন্ট আছে। জি, আপনারটাতে আছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, শপিফাই তো অ্যাসাইনমেন্ট ছিল আপু। অ্যাসাইনমেন্টে ক্লিক করার পর নিচে একটু বড় করে স্ক্রিন দেখা যায়, ওখানে ভিতরে আছে সেটাই। আচ্ছা। হ্যালো ক্লাসরুম। হুম। স্যার, আমি তো কয়দিন পরে নিব ডোমেইন হোস্টিং, তো কিছু ফ্রি সাইট কি সাজেস্ট করতে পারেন আপাতত, যেটাই আমরা অ্যাসাইনমেন্ট করবো কিছু কি সাজেস্ট করবো, সরি বুঝিনি। ফ্রি সাইট যেখান থেকে আমরা হচ্ছে ফ্রি ডোমেইন হোস্টিং ইউজ করতে পারবো ফ্রি কিছুদিন। ডোমেন হোস্টিংটা আমরা আমাদের দিক থেকে এখনো সাজেস্ট করি না, কারণ এটাতে অনেক ধরনের প্রবলেম আছে। আপনি একটু ম্যানেজ করে নেন, অথবা যার কাছে ডোমেন হোস্টিং আছে এর থেকে আপনি একটু কোনো একটা একটা সাব ডোমেন নিয়ে দেখেন, ট্রাই করার জন্য। বাট হাইলি রেকমেন্ডেড নিজের ডোমেন হোস্টিংটা যত দ্রুত নিয়ে নেওয়া যায়, কারণ প্রত্যেকটা সপ্তাহে একটা করে নতুন অ্যাসাইনমেন্ট ঢুকবে, যেগুলো আপনাদেরকে করতে হবে। সো বেটার অপশন হচ্ছে যত দ্রুত ম্যানেজ করা যায়, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ খুব হাই কস্ট না, বাট খুব ইফেক্টিভ, খুব দরকারি একটা জিনিস এটা। ভাইয়া এটাতে কম্প্রোমাইজ আসলে কারোই করা উচিত হবে না, যারা সিরিয়াস ফ্রিল্যান্সিং। সাবডোমেইন তো আপনার ইউনিক নেম অনুযায়ী তো হলে ভালো হয়, তাই না? আপনি যে ইউনিক নেম যেটা দেখাইছেন এরকম। হ্যাঁ, প্রত্যেকটা সাবডোমেন আলাদা আলাদা নামে হবে। এখন আপনি যদি অ্যাসাইনমেন্টের জন্য করেন অ্যাসাইনমেন্ট ডট ডট কম এরকম হবে। আর ধরেন আবার একটা অ্যাসাইনমেন্ট টু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সাবডোমেন তো এই কিভাবে সাবডোমেন করবো এই ক্লাসে তো দেখানো হয়েছে স্যার। না, সাবডোমেন কথা তো দেখাই নাই, এটা জাস্ট মেইন সেটাই ডোমেনে তো কাজ করা বলতেছি। দেখাইছি, সাবডোমেনটা সামনে দেখাবো। প্রাইমারি ওটা ডোমেইনের মধ্যে আছে। সাবডোমেনটা এখন দেখালে তো বুঝবেন না, আপনাদের তো ডোমেন হোস্টিং নাই কারো কাছে, তাই না? জি স্যার। অ্যাসাইনমেন্টের হচ্ছে 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে দিবে। 1 সপ্তাহ যদি পার হয়ে যায়, তাহলে একটু স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে এটা মনে করাই দিবেন, বলবেন যে আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট গুলো দেখে ওই হচ্ছে নাম্বার যে দিবে, পয়েন্ট দিবে, পয়েন্ট দেখার টাইম মানে কত দিনের মধ্যে ওটা করে দিবে? নাম্বারের যে, মানে আপনাদের অ্যাসাইনমেন্টের মার্কস জি জি, ওটা কত দিনের মধ্যে দিবে? 1 সপ্তাহে আপনাদের সময়, এর মধ্যেই 1 সপ্তাহ পরে যে কোনো সময় আপনাদের মার্কস দিয়ে দিবে। যদি দেখেন বেশি দিন দেরি হচ্ছে, কোনো একটা মার্কস অ্যাসাইনমেন্টের মার্কস পাচ্ছেন না, এই স্টুডেন্ট জি। অ্যাফেয়ার্স থেকে একবার একটু মনে করাই দিবেন যে কেউ ওই মার্কস পায় না, একটু দেখে দেন। কদিন পরে আপনাদের মধ্যে থেকে লিডার সিলেক্ট করা হবে। সো এই লিডারদের দায়িত্ব থাকবে এগুলো সব, আপনাদের এন্ড থেকে যত সমস্যা আছে, যত কোশ্চেন আছে, এগুলো আমাদের কাছে পৌঁছানো। কারণ কোনো একটা ভিডিও দেয় নাই, কোনো একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন পাচ্ছেন না, কোনো একটা অ্যাসাইনমেন্টে মার্কস এখনো পান নাই, এই ধরনের যা কিছু আছে সিআর কে বললে সিআর আপনাদের দিক থেকে আমাদেরকে জানাবে। সিআর আপনাদের থেকে আমরা নির্বাচিত করব আর কয়েকটা ক্লাস পরে। আচ্ছা, সো শেষ করি আজকে।
ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, শুভকামনা রইল পরবর্তী ক্লাসের জন্য। ক্লাস আল্লাহ হাফেজ। ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে, ভুলে যাওয়ার আগে একটু দিলে ভালো হবে।